আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু কি হয়েছে কি না? আচ্ছা, আমি খুবই অসুস্থ। আমার এই চোখটাতে ভাইরাস লেগে প্রায় বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। আর সাথে হচ্ছে প্রচন্ড জ্বর, আর চোখ ব্যথা, তো এই চোখটা খুলতে খুব কষ্ট হচ্ছে। তো আমি যে একটু আগে পোস্ট করছি না যে আজকের ক্লাসটা, মানে আজকে তো দুইটা ক্লাস নেওয়ার কথা ছিল, 9:15-তে একটা নিব, আর একটা হচ্ছে আগে বা পরে নেওয়ার কথা ছিল, যেটা আমাদের শনিবারে মিস হয়েছিল, হ্যাঁ, কোনো একটা কারণে। তো আমি পোস্ট করছি, তো একজন আমার আইডিতে যে পোস্ট করছে যে কি লিখছে, এটা আমি আমার কাছে মনে হয় মাঝে মাঝে আমি পড়ানো ছেড়ে দিই। আমার খুব কষ্ট লাগে, বুঝছেন। আমি এই অনলাইন কোর্সের জন্য প্রচুর খাটি, হ্যাঁ। তারপরে যেই সব কথা শুনলে, দেখেন কি লিখছে এমডি রিয়াদ হুসাইন, আপনার দুই একদিন পর পরই এই সমস্যা সেই সমস্যা। আদৌ কি আপনার কোনো সমস্যা হয় নাকি নাটক করেন? প্রথমে ভাবছিলাম ঠিকঠাক, এখন প্রতিদিন ক্লাস চেঞ্জ করেন, এটা তো চরম বিরক্তিকর। আপনি সপ্তাহে একদিন ক্লাস নিয়ে বাকি কয়দিন রেস্ট নেন, তাও সব বাদ দেন। আচ্ছা, এটা কোনো কথা? আমি কি ক্লাস সপ্তাহে 6 দিন ক্লাস নেওয়ার কথা না? সপ্তাহে কিন্তু 6 দিন ক্লাস নেওয়ার কথা। তাহলে সপ্তাহে 6 দিনের জায়গায় 5 দিন কিন্তু হচ্ছেই। 5 দিন হয়নি এরকম সপ্তাহ কি গেছে? 5 দিন হয়নি। হ্যাঁ, একটা ক্লাসে একটু এলোমেলো হয়েছে মাঝে মাঝে, কিন্তু তার মানে কি আমি টাইমের ক্লাসের শিডিউল চেঞ্জ করছি? 9:15 থেকে কি আমি ক্লাসটা কোনো সময় টাইম 9:15 থেকে আগায় নিয়ে আসছি বা পিছায় নিয়ে গেছি? এরকম কয়টা ক্লাসে হয়েছে? 2টা ক্লাসে। সেদিন আমি অসুস্থ হয়েছিলাম, রাত 9:15 ক্লাসটা আমি ওই সময় পেট ব্যথার জন্য নিতে পারিনি, 11টায় নিছি ওই একটা দিন। আর একটা দিন হচ্ছে মেলা আগে আমি একটু বাড়িতে যাইতাম, তার জন্য আমি ক্লাসটা রাতে না নিয়ে সকালে নিয়ে আমি বাড়ি চলে গেছিলাম। এই 2 দিন আমাদের যে 51টা ক্লাস হয়েছে, 51টা ক্লাস হয়েছে মোট, এই 51টা ক্লাসের মধ্যে 2টা ক্লাসে শিডিউল চেঞ্জ হয়েছে, 2 থেকে 3টা, এর বেশি না। আর সপ্তাহে 6 দিন ক্লাস কে নেয় আমি জিনিসটা জানতে চাই, অনলাইন না অফলাইনেই বা কে পড়ায় সপ্তাহে 6 দিন? খুব কষ্ট লাগে, বুঝছেন। আমি মাঝে মাঝে মনে হয় যে আমি পড়ানো ছেড়ে দেই। কারণ আমি যাদের জন্য এত কষ্ট করি, তাদের মধ্যে থেকে কেউ কেউ, আমি জানি যে এটা সবাই না, দুই একজন, কিন্তু এটাও আমার নিতে খুব কষ্ট হয়, হ্যাঁ। আমি এটা খুব কষ্ট পাই। আমি আমি অসুস্থ না, আমি অভিনয় করতেছি যে আমার নাটক করি, আমার অসুখ হয় না, আমি এমনিতে বলি। আমার এই চোখটা আমি খুলতে পারছি না, আপনি দেখছেন কিনা আমি জানি না, চোখটা লাল হয়ে গেছে এবং চোখে ময়লা আসছে বারে বারে, চোখটা খুলতে পারছি না ব্যথায়, আর জ্বর এসে গেছে। যাই হোক, আমি আমার খুব এসব খুব খারাপ লাগে, হ্যাঁ। আমি কি বলবো, মাঝে মাঝে মনে হয় যে ঘোড়ার ডিমের পড়ানো আমি ছেড়ে দিই, ছেড়ে দিয়ে না পড়ালে যে আমার চলবে না, আমি সেটা এরকম না কিন্তু, হ্যাঁ। আমি এই অনলাইন কোর্স করাই যে আমার চলতে হয়, আমার দিন চলে, বা আমার রুটি রুজির একমাত্র মাধ্যম, আল্লাহর রহমতে এরকম না। আমি এটা ছেড়ে দিলে, অফলাইনে পড়ানো শুরু করলে, বা আমি আমার চাকরিতে চলে গেলে, ওখানে আমি অন্তত 300-400 স্টুডেন্ট এমনি পড়াতে পারবো। মাসে 1000 টাকা নিলে 300 স্টুডেন্ট পড়লে আমার 3 লাখ টাকা কালেকশন হবে মাসে এমনিতেই। কিন্তু এইগুলা খুব খারাপ লাগে যখন কেউ পাবলিক প্লেসে মিথ্যাচার, কিন্তু এটা কিন্তু মিথ্যাচার। কারণ সে বলছে শিডিউল চেঞ্জ করতেছেন বারে বারে। আমরা কি শিডিউল চেঞ্জ করি? আপনি বলেন তো, আমাদের ক্লাসে কি শিডিউল 9:15 থেকে কি শিডিউল পরিবর্তন হয়ে 2-3 দিন হয়েছে? এটা তো হতেই পারে। অনলাইন ক্লাস রেকর্ড থাকছে, যিনি এই কাজটা করছেন, ওই আইডিটা হচ্ছে তার হয়তো একটা ফেক আইডি, অন্য একটা আইডি দিয়ে হয়তো ক্লাস করে এই গ্রুপে। হয়তো আপনি এই ক্লাসটা দেখবেন, আমি জানি এই ক্লাসটা হয়তো আজকে কালকে ইভেন লাইভে হয়তো দেখছেন। আপনি কাইন্ডলি আমাকে মেসেঞ্জারে নক দিবেন, ভাইয়া আপনি আমার ক্লাস 50টা দেখছেন বা 46-এর সব দেখছেন, সমস্যা নাই। আপনি 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আমি আপনার টাকাটা ব্যাক দিয়ে দিব, হ্যাঁ, টাকাটা ব্যাক দিয়ে দিব। আপনি অন্য জায়গায় কোর্স করেন, আমার কোর্স করতে হবে না, আমার কোর্সটা করতে হবে না। কারণ আমি আমাকে কেউ আঘাত করে কথা বললে, মনে আঘাত দিয়ে কথা বললে, আমি সেটা নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ আমি যদি এটা সত্যিই দোষী হই, আমার যদি সত্যিই দোষ থাকে, তাহলে সেটা ঠিক আছে, আমাকে ব্লেম দিবে, ব্লেম না, আমাকে বলবে, সমালোচনা করবে, সব। বাট কেউ যখন বলে যে আমি নাটক করতেছি, আমি অসুস্থ না, নাটক হাউ ইজ ইট পসিবল? আমি তো ভয় পাই যে মিথ্যা কথা বললে পারে যদি আল্লাহ সত্যি আমাকে ওইটা আমার উপর দিয়ে দেয়। আমি খুবই কি বলবো, আর বলার কিছু নাই।
আপনি ক্লাস যদি আমি যাকে বলছি ওই কি যেন আইডির নাম, আমি সুরভি বেগম, একটা ফেক আইডি, হয়তো অন্য আইডি দিয়ে ক্লাস করেন। আপনি ক্লাস যদি এখন দেখেন বা মানে পরে যদি রেকর্ড ক্লাস দেখেন, আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে ইনবক্সে নক দিবেন। নক দিয়ে আপনি আপনার টাকাটা নিয়ে, সম্পূর্ণ টাকাটা নিয়ে আমাকে মাফ করবেন। আমি এরকম টিচার না ভাইয়া যে আমাকে মানে জুতা দিয়ে পিটাবে, আমাকে গালি দিবে, তারপরেও আমি পড়াবো টাকার জন্য। রিয়াদ হোসেন রাস্তার উপর পড়ে মরে নাই, সবচেয়ে বড় কথা হলো এটা। হ্যাঁ, আচ্ছা, আমরা 131 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করছিলাম। আজকে আমরা 132 থেকে শুরু করব। দেখেন 132 নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, 132 নাম্বার প্রশ্নে বলছে যদি 64 টু দি পাওয়ার 2/3 প্লাস 625 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 5x হয়, তবে x এর মান কত? আচ্ছা, সবাই একটু তাকান, এখানে কি দেওয়া আছে? 64 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস 625 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 5x। আচ্ছা, এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। x এর মান বের করতে হবে। আচ্ছা দেখেন, একটু তাকান, x এর মান যদি বের করতে হয় তাহলে আমরা x এর অপশনে আমরা কি দেখতে পাচ্ছি? অপশনে কিন্তু একটু তাকাবেন প্লিজ, অপশনে কিন্তু x এর মানের এখানে কোনো পাওয়ার নাই, এখানে কোনো পাওয়ার নাই, এখানে কোনো পাওয়ার নাই। তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে এই সব পাওয়ার, এখানে যে পাওয়ার আছে, সব এখানে যে পাওয়ার আছে, এই পাওয়ারগুলো অ্যাকচুয়ালি থাকবে না, এই পাওয়ারগুলো চলে যাবে কোনো না কোনো ভাবে। এই পাওয়ারগুলো চলে যেতে হলে তো নিশ্চয়ই এইটাকে ভেঙে এমন কিছু লিখতে হবে যেন এখান থেকে এইটা কাটাকাটি যায়। এই 64কে লেখা যায় 4 এর কিউব, লেখা যায়। তার উপরে আছে কত? 2/3 প্লাস এই 625 এর উপর হাফ। আচ্ছা, পাওয়ারে হাফ, পাওয়ার হাফ মানে কি রুট না? পাওয়ার হাফ মানে তো রুট, তবে 625 এর উপর হাফ মানে এটা আছে রুট 625 ইজ ইকুয়াল টু 5x। এখন আমরা কি জানি, কোনো একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তখন এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তার মানে 4 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 প্লাস 625 এর বর্গমূল হচ্ছে 25 ইজ ইকুয়াল টু হচ্ছে 5x। এই 3 আর এই 3 কাটা, তাহলে এখানে থাকলো কি 4 স্কোয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু 5x। 4 স্কোয়ার মানে কত? 16 প্লাস 25 ইজ ইকুয়াল টু 5x। এখন 16 আর 25 যোগ করলে কত হয়? 16 আর 25 যোগ করলে হবে 41 ইজ ইকুয়াল টু 5x। এখন আমরা যেহেতু x এর মান বের করবো, তাহলে x রেখে দিব, আর x বাদে যে অংশটা এখানে গুণ আছে এটা এই পাশে ভাগ হবে, তাহলে 41 থাকলো, এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে ইজ ইকুয়াল টু x। তাহলে x এর মান হচ্ছে 41 ডিভাইডেড বাই 5। বি নাম্বার অপশন রাইট, 41 ডিভাইডেড বাই 5। ক্লিয়ার বিষয়টা? হয়েছে এটা? বি নাম্বার অপশন রাইট, 41 ডিভাইডেড বাই 5। আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন? ওকে, এবার দেখেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করবে যে ভাই এখানে 64টা 4 কিউব না লিখে যদি 8 স্কোয়ার লিখতাম। একটু তাকান, 4 কিউব না লিখে যদি 8 স্কোয়ার লিখতাম তাও হতো, সময় লাগতো, কারণ এখানে 3 আছে, এদিকে তাকান, এই 2 এর নিচে 3 আছে, এই 3 কাটার জন্যই কিন্তু 4 কিউব নিছি, যাতে এই 3 আর এই 3 কেটে যায়, এই জন্য 4 কিউব নিছি। হ্যাঁ, নেক্সট এটার উত্তর কত হবে আপনারা বলেন তো? এটার উত্তর কত হবে? এটাতে 31তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসছে। এখানে কি বলছে? 64 টু দি পাওয়ার 2/3 প্লাস 625 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 3k হলে কে এর মান কত? এই একই জিনিস। এই 64কে আমরা কি করবো? 64কে লিখবো 4 কিউব, তার উপর আছে পাওয়ার আছে 2/3, একবারে গুণ করে দিলাম। আমরা তো জানি যে 4 কিউব যখন লিখবো তখন পাওয়ারে পাওয়ারে গুণ হবে, আগেই গুণ করে দিলাম, এক লাইন স্কিপ করলাম। আর এই 625 এর উপর হাফ মানে 625 এর বর্গমূল। অনেকে বলছে ভাই 625 এর বর্গমূল না দিয়ে আমি যদি এই 625 কে লিখি 25 স্কোয়ার, হ্যাঁ, তার উপর যদি হাফ দিই, কোনো সমস্যা নাই। এই 2 আর হাফ গুণ হয়ে এই 2 আর এই 2 কেটে যাবে, 25ই থাকবে, কোনো সমস্যা নেই, প্রবলেম নাই, আপনি এইভাবে লিখতে পারেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করবো? 625 এর বর্গমূল ইজ ইকুয়াল টু 3k। এবার এই 3 আর 3 কাটা, তাহলে এখানে থাকবে 4 স্কোয়ার প্লাস 625 এর বর্গমূল হচ্ছে 25 ইজ ইকুয়াল টু 3k। 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস 25 ইজ ইকুয়াল টু 3k। 16 আর 25 কত? 41 ইজ ইকুয়াল টু 3k। তাহলে কে এর মান কত হবে? এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকলো 41, এই 3 এই পাশে এসে ভাগ হলো ইজ ইকুয়াল টু k। তাহলে 41/3, বাট অপশনে আমরা দেখতে পাচ্ছি যে 41/3 এটা অপশনে নাই, অপশনে মিশ্র ভগ্নাংশ করে দেওয়া।
তার মানে আমাদেরকে এই জিনিসটাকে মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ 41কে 3 দিয়ে ভাগ করলে 3 13 39 থাকলো হচ্ছে 2, তাহলে এই 13 পূর্ণ এই 2 যাবে উপরে, এই 3 আসবে নিচে, 13 পূর্ণ 2/3, তাহলে আমাদের উত্তর হচ্ছে 13 পূর্ণ 2/3, ডি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখেন এই টাইপের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, অনেকে পরীক্ষার হলে বোঝে না যে এটা কিভাবে সমাধান করব, যদিও অপশন টেস্ট করলে খুব দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, দেখেন বলছে x ডিভাইডেড বাই 2, এই পাশে আছে x/2 টু দি পাওয়ার কত a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 হলে এর মান কত। সবাই একটু তাকাবেন, নির্ণয় করতে বলছে কিসের মান? নির্ণয় করতে বলছে এর মান, একটু তাকান প্লিজ। নির্ণয় করতে বলছে এর মান, তাহলে এ কোথায় আছে? এ কিন্তু আছে পাওয়ারে। তাহলে আমি আপনাদেরকে কি বলছিলাম, যে জিনিসটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে বেজ সমান করতে হয়। তাহলে আমরা বের করবো এর মান, তাহলে এ যেহেতু পাওয়ারে আছে তাহলে আমাকে দুই পাশে বেজ সমান করতে হবে, অর্থাৎ এই পাশে বেজ আছে x/2, আমাকে যেভাবেই হোক এই পাশে বেজ x/2 নিয়ে আসতে হবে। কিন্তু এই পাশে 1 দেখে অনেকে ঘাবড়ে যায় যে আরে ভাই এই 1 কে আবার x/2 কিভাবে লিখবো। আমি কি বলছিলাম, কোনো কি এখানে 1 থাকা মানে এখানে যে কোনো ভিত্তি চিন্তা করা, অর্থাৎ এই 1 এর পরিবর্তে x/2 টু দি পাওয়ার 0 লেখা যায়, কারণ কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে 1 হয়। তার মানে যখন এখানে 1 দেখবেন তখন আপনি এখানে যে কোনো ভিত্তি চিন্তা করে তার উপরে 0 দিতে পারেন, মানে আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। তাহলে যেহেতু আমাদের এর মান বের করতে বলছে আর এ যেহেতু পাওয়ারে আছে, তাহলে আমরা দুই পাশে ভিত্তি সমান করব। এই পাশে ভিত্তি যেহেতু x/2, তাহলে এই পাশে আমাকে ভিত্তি কি করতে হবে? x/2 আনতে হবে। তাহলে x ডিভাইডেড বাই 2, তার উপরে হচ্ছে a প্লাস 1, আর এই 1 এর পরিবর্তে x/2 তার উপরে দিব a প্লাস 1। আচ্ছা, a প্লাস 1 কেন? 0 0 0, এখানে 1 হবে না, কারণ x/2 এর উপরে 0 দিলে 1 হবে, এই 1 হবে, ঠিক আছে। 1 এর পরিবর্তে এটা লিখলাম। কেন এটা লিখলাম? এখানে কেন x/2 দিলাম? যেহেতু এই পাশে x/2 আছে, দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি x/2, এই পাশে ভিত্তি x/2, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান। তাহলে এই পাশে পাওয়ার আছে a প্লাস 1, আর এই পাশে পাওয়ার আছে 0, অর্থাৎ a প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে ইকুয়াল টু কত? -1, তাহলে ইকুয়াল টু -1, এর মানে হচ্ছে -1, 4 নাম্বার অপশন। এখন আপনি এই জিনিসটা বুঝছেন, অপশন টেস্ট করতে পারেন। এই অপশন থেকে এখানে মান বসাই দিয়ে দেখবেন কার ফলে 1 আসে, সেটাই উত্তর। তাহলে এখানে 0 বসান, এর মান 0 বসালে 0 প্লাস 1 মানে 1, তাই x/2 টু দি পাওয়ার 1 দিলে পরে কি 1 হয় না? 2 বসান, x/2 2 প্লাস 1 3, x/2 এর উপরে 3 দিলে কখনো 1 হয় না। 1 বসান, তাহলে 1 প্লাস 1 মানে 2, x/2 এর উপরে 2 দিলে কখনো 1 হয় না। তাহলে -1 বসান, তাহলে এর মান -1 আর প্লাস 1, -1 প্লাস 1 হয়ে যাবে 0, x/2 টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপরে 0 হলে ফলাফল 1 হয়। বুঝতে পারছেন? সমাধান না করলেও সমস্যা নাই, অপশন টেস্ট করলেও অঙ্কটা হয়ে যাবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে দেখেন, এখানে কি আছে? 7 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x হলে x এর মান কত? এই অঙ্কটা দেখে অনেকের আজগুবি মনে হতে পারে যে ভাই কিভাবে এটা সম্ভব? 7 এর উপরে এই পাশে একটু তাকান, এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার x, দুই পাশে পাওয়ার সমান, দুই পাশে পাওয়ার সমান হলে দুই পাশে ভিত্তি সমান হয়, অর্থাৎ এই পাশে ভিত্তি 7, এই পাশে ভিত্তি 3, মানে 7 ইকুয়াল টু 3। এই কথা বললে কেউ মানবে? এই কথা কেউ মানবে? মানবে না। তার মানে বিষয়টা হচ্ছে, যদি এমন কোন কেস তৈরি, সবাই একটু মনোযোগ দেন, এই জায়গাটা একটু ভালো করে বোঝেন, কারণ এরপরে কিছু অঙ্ক আসবে যখন মানে এই কনসেপ্ট কাজে লাগাতে হবে। যখন আপনি দেখবেন যে দুই পাশে পাওয়ার সমান, আবার বলছি দুই পাশে পাওয়ার সমান কিন্তু ভিত্তি আলাদা, এবং ওই পাওয়ারের মানটাই বের করতে বলছে। দেখেন, খেয়াল করেন, তো দুই পাশে পাওয়ার সমান হলে তো সূত্র অনুসারে ভিত্তি সমান হওয়ার কথা ছিল। যখন এই ধরনের কেস তৈরি হবে তখন আপনার কাজ হচ্ছে এক পাশ থেকে সব মানে সবকিছু এক পাশে নিয়ে আসবেন, আর এক পাশে কিছুই রাখবেন না, ভাগাকারে আনতে হবে, ভাগাকারে। তাহলে এই জিনিসটা এই পাশে নিয়ে আসবো ভাগাকারে, বিয়োগ আকারে না, মানে 7 টু দি পাওয়ার x, এই জিনিসটা এই পাশে আনলে -3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 0 এরকমও লেখা যায়। অথবা 7 টু দি পাওয়ার x, এই জিনিসটাকে যদি ভাগ আকারে নিয়ে আসি তাহলে এই পাশে হবে 1, এইভাবেও লেখা যায়। মানে এইভাবে আনবো, মাইনাস আকারে আনবো না, তাহলে সম্পূর্ণটা এই পাশে নিয়ে আসবো। তাহলে 7 টু দি পাওয়ার x, এই 3 টু দি পাওয়ার x টা এই পাশে নিয়ে আসলাম। তাহলে যেহেতু এই জিনিসটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে কিছু না মানে কত আছে? 1 আছে। অনেকে বোঝে না যে ভাই এই জিনিসটা যখন এই পাশে নিয়ে আসেন তখন এখানে 1 হয় কি করে? ভাই এর সাথে কিছু নাই, মানে 1 গুণ আছে, তো এই জিনিসটা যখন এই পাশে ভাগ আকারে চলে আসলো, এই 1টা এখানে থেকে গেল। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ। তাহলে এরকম কেস যখন তৈরি হবে, আপনার কাজ যে উভয় পাশে পাওয়ার সমান বা ভিত্তি আলাদা এবং ওই পাওয়ারের মানটা বের করতে বলছে, এরকম কেস যখন দেখবেন
আপনার কাজ হচ্ছে এই বাম পাশ থেকে সব ডান পাশ থেকে সব বাম পাশে নিয়ে আসা ভাগাকারে, আর এই পাশে 1 বানায় ফেলা। এবার দেখেন 7 এর উপরে x, 3 এর উপরে x, তাহলে দুইজনের উপরই একই পাওয়ার, তাহলে এই জিনিসটাকে কি আমি এরকম লিখতে পারি 7/3 হোল টু দি পাওয়ার x। গতকাল আমরা দেখাইছিলাম যে কতগুলো সংখ্যা যদি গুণ ভাগাকারে থাকে এবং প্রত্যেকের উপর যদি একই পাওয়ার থাকে, তাহলে ওই সংখ্যাগুলোকে লিখে ওই পাওয়ারটা একবারে সবার উপরে তুলে দেওয়া যায় ইজ ইকুয়াল টু 1। এইবার তাকান, আমরা বের করবো কিসের মান? x এর মান। সবাই একটু তাকাবেন প্লিজ। আমরা বের করবো x এর মান। x কোথায় আছে? x পাওয়ারে আছে। তাহলে কি বলছিলাম, যে মানটা বের করবো সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি 7/3, মানে এই পাশে আমাকে ভিত্তি 7/3 আনতে হবে যেভাবেই হোক। এখন এই পাশে 7/3 কেমনে আনবো? এই পাশে যেহেতু 1 আছে, তাহলে এই পাশে যে কোনো ভিত্তি চিন্তা করা যায়, অর্থাৎ 7/3 টু দি পাওয়ার x, আর এই 1 এর পরিবর্তে আমরা লিখবো 7/3 টু দি পাওয়ার 0। কারণ আমরা জানি 1 থাকলে পরে যে কোনো ভিত্তির উপরে 0 দিয়ে চিন্তা করা যায়। তাহলে এই পাশে যেহেতু 7/3 আছে, তাহলে ওই পাশে আমরা 7/3 আনছি, এই জন্য যা প্রয়োজন তাই আনবো। খেয়াল করছেন, এই পাশে ভিত্তি 7/3, এই পাশে ভিত্তি 7/3, দুই পাশে ভিত্তি সমান, তার মানে এইবার দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার 0, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার বিষয়টা? আপনি অপশন টেস্ট করতে পারেন, অপশন টেস্ট কিভাবে? এই অপশন থেকে x এর মান এখানে বসায় দেখেন, যেটা দিয়ে বসায় মান আসবে সেটাই উত্তর। হ্যাঁ, এই যে এই 0 বসান, 7 এর উপরে 0 দিলে, 7 এর উপরে যদি 0 দেন, 3 এর উপরে যদি 0 দেন, তাহলে 7 এর উপর 0 মানে 1, 3 এর উপর 0 মানে 1, মানে এই পাশে এই পাশ সমান। বাট এর উপরে আর যাই দেন না কেন, এই পাশে এই পাশ সমান হবে না। শুধু 0-র মান, একমাত্র 0-র জন্যই দুই পাশে ভিত্তি যদি আলাদাও হয়, পাওয়ারে যদি 0 বসাই দেওয়া যায়, হ্যাঁ, তাহলে মান কি হয়ে যাবে? সমান হবে, আর কোনো মানের ক্ষেত্রে হবে না। বুঝতে পারছেন কি বিষয়টা? এবার আমরা চলি, তাহলে এই ধরনের কেস যখন দেখবেন যে উভয় পাশে পাওয়ার সমান, তাহলে ভিত্তি তো দুই পাশে সমান হওয়ার কথা, কিন্তু ভিত্তি উল্টাপাল্টা, এই পাশে এই পাশে তো সমান হতে পারে না কোনোভাবেই, 7 আর 3 সমান হতে পারে না। সেই ক্ষেত্রে আপনার কাজ হলো ভাইয়া, এই বাম পাশের যা থাকবে সব এই পাশে নিয়ে এসে ভাগ করে দিবেন, আর এই পাশে 1 বানায় ফেলবেন, তারপর অঙ্ক সমাধান করবেন। নেক্সট দেখেন এখানে কি বলছে। আচ্ছা, এটা করানোর আগে আমি একটু এই অঙ্কটা একটু করে দিই। আচ্ছা, একটু সিরিয়াল মেনটেন করি। এটা কত নাম্বার ছিল? 35, 34, 35। আচ্ছা, আপনাদেরকে আমি একটা অঙ্ক একটু করতে দিই। হ্যাঁ, এই অঙ্কটা করেন তো দেখি কি অবস্থা। 5, হ্যাঁ, কি বলছে? বিনা কারণে। আচ্ছা, 5 to the power x plus 1 is equal to 3 to the power x plus 1 হলে x এর মান কত? করেন তো এটা করেন তো সবাই। এটা কত হচ্ছে? আচ্ছা, -1 বলছেন সবাই, -1। আচ্ছা দেখি, তাহলে এখন দেখেন এদিকে আমরা দেখতে পাচ্ছি এই পাশে পাওয়ার x প্লাস 1, এই পাশে পাওয়ার x প্লাস 1, দুই পাশে পাওয়ার সমান। দুই পাশে যখন পাওয়ার সমান, হ্যাঁ, দুই পাশে যখন পাওয়ার সমান, কিন্তু তাহলে দুই পাশে ভিত্তি সমান হওয়ার কথা। তাহলে এই পাশে ভিত্তি 5, এই পাশে ভিত্তি 3, তাহলে 5 = 3 হওয়ার কথা। কিন্তু এটা কি কেউ মানবে না। তাহলে এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে সব সময় এই পাওয়ারে যা থাকবে সেটা =0 বসায় সমাধান করলেই হবে। আবার বলছি, এই ধরনের অঙ্কে এই পাওয়ারে যেটা থাকবে সেটা =0 বসায় সমাধান করলেই অঙ্ক হয়ে যাবে, মানে করার দরকার নেই। এই ধরনের কেসে আবার বলছি, দুই পাশে যখন দেখবেন পাওয়ার সমান, কিন্তু দুই পাশে ভিত্তি যা আছে তাকে এইভাবে সমান লেখার রাইট হচ্ছে না, তখন আপনার টার্গেট হচ্ছে পাওয়ারে যা থাকবে তাই সেইটা =0 বসায় সমাধান করবেন, অঙ্ক শেষ। মানে এই প্রসিডিউর ফলো করতে হবে না। তাহলে এই 5 এর উপর যে x প্লাস 1 আছে, x প্লাস 1 = 0, তাহলে x = কত? -1, অঙ্ক শেষ। ক্লিয়ার? আর যদি সম্পূর্ণটা করতে চান তাহলে কি করবেন? কি বলছি, যখন দেখবেন উভয় পাশে পাওয়ার সমান বাট ভিত্তিকে সমান লিখতে পারছি না বা এটা লেখা যায় না, তখন কি বলছি, ডান পাশ থেকে সব বাম পাশে নিয়ে আসবেন। তাহলে এই পাশে আছে 5 to the power x plus 1,
আর এই জিনিসটা এই পাশে নিয়ে আসতে হবে ভাগ আকারে, 3 টু দি পাওয়ার x প্লাস 1, আর এই পাশ থেকে সব চলে আসছে মানে এই পাশে 1 আছে। এবার দেখেন 5 এর উপরে x প্লাস 1, 3 এর উপরে x প্লাস 1, তাহলে 5 এবং 3 এর উপরে একই পাওয়ার, তাহলে এই জিনিসটাকে লেখা যায় 5/3 টু দি হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এবার আমরা বের করব কিসের মান? আমরা বের করব x এর মান। x কোথায় আছে? x আছে পাওয়ারে। যে জিনিসটা বের করব সেটা যদি পাওয়ারে থাকে তাহলে আমাকে ভিত্তি সমান করতে হবে, অর্থাৎ এই পাশে ভিত্তি 5/3, এই পাশে আমাকে ভিত্তি 5/3 আনতে হবে। তো এই পাশে যেহেতু 1 আছে তাহলে ওই পাশে ভিত্তি যে কোনো কিছু চিন্তা করা যায়, তার মানে পাশে 5/3 নেওয়া যাবে। তাহলে 5/3 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 5/3 টু দি পাওয়ার 0। তাহলে এই পাশে ভিত্তি 5/3 হয়ে গেছে, এই পাশে ভিত্তি 5/3 হয়ে গেছে, তাহলে দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x প্লাস 1, এই পাশে পাওয়ার 0, তার মানে x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -1। এটা হচ্ছে ফর্মাল সলিউশন। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মাল সলিউশন। ঠিক আছে, আর যদি কখনো দেখেন, আমি আবার বলছি, একবারে সলিউশন করতে চান তাহলে যখন দেখবেন যে ভিত্তির উপরে যখন একই পাওয়ার আছে কিন্তু দুই পাশে ভিত্তি সমান হতে পারে না, সেক্ষেত্রে এই পাওয়ারের মান যা থাকবে দুই পাশে, হ্যাঁ, এটা ইকুয়াল টু 0 বসায় সমাধান করলেই হবে। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে দেখেন, থ্রি টু দি পাওয়ার 3x মাইনাস 4 ডট a টু দি পাওয়ার 2x মাইনাস 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 5 হলে x এর মান কত? আচ্ছা, তো দেখেন আমি আগেই বলছি একই টাইপের জিনিসপত্রগুলো সবসময় একই পাশে রাখতে হয়, সেম টাইপের জিনিসপত্রগুলো একই পাশে রাখতে হয়। ঠিক আছে, তাহলে সেম টাইপের জিনিসগুলো একই পাশে রাখতে হয়। তাহলে এই পাশে একই ভিত্তি আছে 3, আর এই যে দেখেন 3, তাহলে এই 3 ভিত্তি 3 ভিত্তি, অর্থাৎ এইগুলো একই পাশে রাখি, এই পাশে ভিত্তি a, এই পাশে ভিত্তি a, আর এই তাহলে যেহেতু এই ভিত্তি আর এই ভিত্তি সমান, তাহলে এই জিনিসটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে একই ভিত্তির গুলোকে এক পাশে রাখি, তাহলে অঙ্ক সমাধান করতে সহজ, মাথায় রাখবেন। তাহলে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু, এই পাশে আছে a টু দি পাওয়ার 2x মাইনাস 5, এই জিনিসটা এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে a টু দি পাওয়ার 2x মাইনাস 5, তাহলে এটা a টু দি পাওয়ার 2x মাইনাস 5, এখানে a টু দি পাওয়ার 2x মাইনাস 5, মানে সেম রাশি, অর্থাৎ এইটা এটা কাটা। আর এই পাশে এটা ভিত্তি আর এই ভিত্তি সমান, ভিত্তি সমান হলে কি হবে, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা উপরে যে বিয়োগ হবে, তাই না? তার মানে এটাকে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4, আর এই পাওয়ারগুলো যখন উপরে যাবে, এই x এর আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এই 1 এর আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, আর এই পাশে সব কেটে গেছে মানে 1 আছে। ঠিক আছে, এবার দেখেন এই পাশে কি থাকতেছে, 3 টু দি পাওয়ার 3x থেকে মাইনাস x গেলে 2x, আর -1 আর -4 হচ্ছে -5, আর ওই পাশে হচ্ছে 1। এবার তাকান, এটা আমরা সমাধান করে এই পর্যন্ত আসলাম। এখন আমাদের বের করতে বলছে কিসের মান? আমাদেরকে বের করতে বলছে x এর মান। তাহলে x যে বের করবো, x কোথায় আছে? x আছে পাওয়ারে। তাহলে আমি কি বলছিলাম, যে মানটা বের করবো সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি 3, এই পাশে আমাকে ভিত্তি 3 বানাতে হবে, যেভাবেই হোক এই পাশে ভিত্তি 3 বানাতে হবে। তাহলে এই পাশে 1 আছে মানে তো যে কোনো ভিত্তি চিন্তা করা যায়, তাহলে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 0। এবার এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, ভিত্তি সমান হয়ে গেছে, তার মানে এই পাশের পাওয়ার আর এই পাশের পাওয়ার সমান, অর্থাৎ টুয়াইস x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x ইজ ইকুয়াল টু 5, এই যে মাইনাস 5 এই পাশে গেল, আর x ইকুয়াল টু এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে 5/2, তাহলে আমাদের উত্তর হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, 5/2 হচ্ছে সি নাম্বার অপশন রাইট। ঠিক আছে, সাউন্ড শুনতে পাচ্ছি না কেন? সবার কি একই সমস্যা? সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড কি ক্লিয়ার? খুবই সিম্পল, আমি আবার বলছি, একই ভিত্তি যেগুলো আছে সেগুলো এক পাশে রাখতে হয়, একই সেম টাইপের জিনিসপত্রগুলো এক পাশে রাখতে হয়, তাহলে অঙ্ক এক পাশে রাখলে ওগুলো কি হবে, কাটাকাটি করে সহজ হয়ে আসবে। ঠিক আছে, ছোট হয়ে আসবে। আচ্ছা নেক্সট, আচ্ছা একটু তাকান তো এখানে কি আছে। এখানে যে 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4a টু দি পাওয়ার x মাইনাস 6। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই x মাইনাস 6 পাওয়ারটা কিন্তু শুধু এর উপর, 4 এর উপর না। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি কি বলছিলাম, একই টাইপের জিনিসগুলো এক পাশে রাখতে হবে। তাহলে এখানে ভিত্তি 2, এই 4 মানে কিন্তু 2 ভিত্তি, কারণ 2 স্কোয়ার, তাহলে 4 কিন্তু একই টাইপের জিনিস, মানে এইটার সাথে এটা কিন্তু ম্যাচ করতেছে, তাই আমরা এই 4 কে এই পাশে নিয়ে আসবো।
একই টাইপের জিনিসগুলো, মানে একই ভিত্তি বানানো যায় এরকম জিনিসগুলো একপাশে রাখলে অঙ্ক করতে সুবিধা হবে। তাই 2 টু দি পাওয়ার x মাইনাস 4, আর এই 4টা এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x মাইনাস 6। ঠিক আছে, এই 4 মানে 2 স্কোয়ার, অর্থাৎ 2 টু দি পাওয়ার x মাইনাস 4, নিচে হচ্ছে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x মাইনাস 6। ক্লিয়ার? এখন এই পাশে ভিত্তি, এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি 2, ভিত্তি সমান, তাহলে এই পাওয়ারটা উপরে যা কি হবে, বিয়োগ হবে। অর্থাৎ এই দুইটাকে যদি কম্বাইন করে লিখি তাহলে 2 টু দি পাওয়ার x মাইনাস 4, আর এই 2 আগে আছে প্লাস, তাহলে উপরে উঠলে হয়ে যাবে মাইনাস, ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x মাইনাস 6। ওকে, তাহলে এখানে হচ্ছে x আর মাইনাস 4 মাইনাস 2 মানে মাইনাস 6, অর্থাৎ এই পাশে থাকতেছে 2 টু দি পাওয়ার x মাইনাস 6, আর ওই পাশে থাকতেছে a টু দি পাওয়ার x মাইনাস 6। এবার খেয়াল করেন, এবার কিন্তু ভিত্তি পাওয়ার এই পাশে x মাইনাস 6, পাওয়ার এই পাশে x মাইনাস 6, আমাদের বের করতে বলছে কিসের মান। এইখানে কিন্তু একটা মানে ঝামেলা আছে, একটু তাকান প্লিজ। অনেকে এই জায়গায় এসে ভেবাচেকা খেয়ে যাবে যে ভাই এখানে কি করতে বলছে। হ্যাঁ, অনেকে বুঝবে না যে এখানে কি করতে বলছে, একটু তাকাবেন প্লিজ। এই পাশে পাওয়ার আর এই পাশে পাওয়ার সমান, পাওয়ার সমান, তার মানে দুই পাশে ভিত্তি সমান, অর্থাৎ এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি a, তার মানে এই a এর মান হচ্ছে 2, a ইকুয়াল টু 2। একটু তাকাবেন প্লিজ, a ইকুয়াল টু 2 এই কথা কিন্তু সত্য, a ইজ ইকুয়াল টু 2 এই কথা সত্য, বাট কোশ্চেনে তো a এর মান চাইনি, চাইছে x এর মান। খেয়াল রাখতে হবে কিন্তু, খালি উত্তর দিলে হবে না, চাইছে x এর মান, a এর মান 2 এই কথা সত্য, এই প্রশ্নে এর মান 2 এই কথা সত্য, বাট এর মান চাইনি। তাইলে এখন কি করব? তাইলে এই জায়গাতে আপনি অপশন টেস্ট করতে পারেন। অপশন টেস্টে বড় বিষয় হচ্ছে যখন এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে যে আমাকে যে মানটা বের করতে বলছে, দেখেন পাওয়ার সমান হয়ে গেছে, তার মানে ভিত্তি সমান, বাট ভিত্তিতে যে মান আছে সেটা বের করতে বলেনি। ঠিক আছে, সেই মানটা বের করতে বলেনি, তখন আপনার টার্গেট হচ্ছে সব এক পাশে নিয়ে আসতে হবে, এছাড়া উপায় নাই, সব এক পাশে নিয়ে আসতে হবে, মানে ডান পাশ থেকে সব বাম পাশে নিয়ে আসতে হবে ভাগাকারে। তাহলে এই পাশে 2 টু দি পাওয়ার x মাইনাস 6, এই জিনিসটা এই পাশে ভাগাকারে নিয়ে আসবো, x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1। মানে সোজা কথা এরকম সিচুয়েশন যখনই ক্রিয়েট হবে যে পাওয়ার সমান হয়ে গেছে কিন্তু আমাকে ভিত্তির মানটা বের করতে বলেনি, বের করতে বলছে আবার ওই পাওয়ারের মানই, তখন আপনার টার্গেট হচ্ছে ডান পাশ থেকে সবই বাম পাশে নিয়ে আসবেন। হ্যাঁ, এবার দেখেন 2 এর উপরে পাওয়ার x মাইনাস 6, এর উপরে পাওয়ার x মাইনাস 6, তাহলে এই 2 আর a উভয়ের উপর সেম পাওয়ার, তাই এটাকে যদি কম্বাইন করে লিখি 2 বাই a টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1। এইবার তাকান, এইবার সবাই মনোযোগ দেন, এইবার আমাকে বলেন বের করতে বলছে কিসের মান, x এর মান বের করতে বলছে, x এর মান, x কোথায় আছে, x পাওয়ারে আছে, তার মানে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, যেভাবেই হোক দুই পাশে ভিত্তি সমান করতে হবে, দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি আছে 2 বাই a, তাহলে এই পাশে আমাকে 2 বাই a বানাতে হবে, 1 থাকা মানে তো যে কোনো ভিত্তি, তার মানে 2 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x মাইনাস 6 ইজ ইকুয়াল টু, এই 1 মানে হচ্ছে 2 বাই a টু দি পাওয়ার 0। হ্যাঁ, তাহলে এই পাশে দেখেন ভিত্তি 2 বাই a, এই পাশে ভিত্তি 2 বাই a, ভিত্তি সমান হয়ে গেছে, সুতরাং পাওয়ার সমান, অর্থাৎ x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 6। ক্লিয়ার বিষয়টা? বলেন তো, এটা খুবই একটা ট্র্যাপ, কিন্তু এই জায়গাটা একটা ট্র্যাপ। চাইছে x এর মান কিন্তু এখান থেকে বের হচ্ছে a তো লাগবেই না, সেক্ষেত্রে কিছু করার নাই, সব এক পাশে নিয়ে আসতে হবে আর এক পাশে 1 বানায় ফেলতে হবে। এটাই অঙ্কটা বুঝছেন কিনা প্লিজ একটু রেসপন্স করেন তো, এই কোশ্চেনটা বুঝছেন কিনা? ওকে, কিংবা আপনি একটা জিনিস খেয়াল করেন, একটু তাকান, আপনি এই লাইনে আসার পরে দেখতেছেন যে আপনাকে বের করতে হবে x এর মান। শোনেন, এই লাইনে আসার পরে দেখতেছেন বের করতে হবে x এর মান, কিন্তু x কোথায় আছে, পাওয়ারে আছে, তো x আছে পাওয়ারে, তাহলে যখন উভয় পাওয়ার x আছে পাওয়ারে, মানে যে জিনিসটা বের করতে হবে সেটা পাওয়ারে থাকলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে আছে ভিত্তি 2, এই পাশে ভিত্তি a, এই a আর 2 এই দুইটা যে সমান, এটা আমি কেমনে বুঝবো? তো সমান নাও হতে পারে। তাই আমার টার্গেট হলো এই সব এক পাশে নিয়ে আসা, এক পাশে নিয়ে আসা, ওই পাশে 1 বানানো, যাতে ওই পাশে 1 থাকা মানে এই পাশে যাই ভিত্তি আসুক ওই পাশে যেন সেটা লেখা যায়। বুঝছেন? এই কাজটা করছি কিন্তু। নেক্সট, আচ্ছা এখানে কি আছে, 5 টু দি পাওয়ার, দেখেন একটু, 5 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইন্টু b টু দি পাওয়ার 2x মাইনাস 6। এখানে একটু কারেকশন আছে, খেয়াল করেন, একটু কারেকশন আছে। এই মাইনাস 6টা মনে হচ্ছে যে b টু দি পাওয়ার 2x, সেখান থেকে মাইনাস 6 না, এই মাইনাস 6টা হচ্ছে 2x এর এই যে পাওয়ার নাই, এইখান থেকে মাইনাস হবে, মানে এই জিনিসটা একটু ঠিক করে নেবেন বইয়ে। হ্যাঁ, মাইনাস 6 হচ্ছে b টু দি পাওয়ার 2x মাইনাস 6। হ্যাঁ,
আর নিচে থাকতেছে হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু এর পাশে থাকছে a টু দি পাওয়ার 2x মাইনাস 6। আচ্ছা, অঙ্কে কি চাইছে? x এর মান চাইছে। তাহলে আমি কিন্তু বলছি যে এই টাইপের কোশ্চেন আসলে একই টাইপের জিনিসগুলো এক পাশে নিয়ে আসা, একই বেজ আছে এরকম জিনিসগুলো এক পাশে নিয়ে আসি। তাহলে এই পাশে ভিত্তি আছে 5, এখানে ভিত্তি আছে 5, অর্থাৎ এইগুলো একসাথে রাখা যায়। এখানে ভিত্তি b, এখানে ভিত্তি a, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। এখানে পাওয়ার 2x মাইনাস 6, এখানে পাওয়ার 2x মাইনাস 6, তার মানে এইটার পাওয়ার আর এইটার পাওয়ার সমান, অর্থাৎ এই দুইজনকে এক পাশে রাখলে সুবিধা হবে। ভিত্তি অথবা পাওয়ার যে কোনোটা সেম হইলে পারে, জিনিসগুলো এক পাশে রাখলে অঙ্ক করতে সুবিধা। তাইলে এই যে 5 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x প্লাস 1, এই পাশে আছে a টু দি পাওয়ার 2x মাইনাস 6, এই জিনিসটা এই পাশে গুণ আছে, এই পাশে b টু দি পাওয়ার 2x মাইনাস 6। ওকে, এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, ভিত্তি সমান। তাহলে এই দুটো কম্বাইন করে লিখি 5 টু দি পাওয়ার 3x মাইনাস 5, এইগুলো উপরে গেলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে x এর আগে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, 1 এর আগে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, ইজ ইকুয়াল টু, দেখেন এই a এবং b উভয়ের উপর একই পাওয়ার, এর উপরে 2x মাইনাস 6, b এর উপরে 2x মাইনাস 6। তাহলে এই দুইটাকে যদি একত্রে লিখি a বাই b, তার উপর হোল টু দি পাওয়ার 2x মাইনাস 6 লিখি, কোনো সমস্যা না। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার এই 3x থেকে মাইনাস x চলে গেলে 2x, মাইনাস 5 আর মাইনাস 1 মানে মাইনাস 6 ইজ ইকুয়াল টু a বাই b টু দি পাওয়ার 2x মাইনাস 6। একটা জিনিস খেয়াল করেন, একটু তাকান, আবার কিন্তু সেই সেম কাহিনী তৈরি হয়েছে। এই পাশে পাওয়ার 2x মাইনাস 6, এই পাশে পাওয়ার 2x মাইনাস 6, মানে দুই পাশে পাওয়ার সমান হয়ে গেছে, তার মানে দুই পাশে ভিত্তি সমান, অর্থাৎ এই 5 আর এই পাশে a বাই b, অর্থাৎ এই a বাই b এর মান হচ্ছে 5। এই কথা কিন্তু সত্য, এই কথা কিন্তু সত্য, বাট এই কোশ্চেনে কিন্তু আপনার এই a বাই b বা মানে a বা b এর মান এগুলো চাইনি, চাইছে x এর মান। তার মানে কি, ওই আগের কেস তৈরি হয়ে গেছে, চাইছে x এর মান। তাহলে x, তাহলে দেখেন দুই পাশে পাওয়ার সমান হয়ে গেছে, তার মানে এইটা আর এটা সমান, বাট এই মান চাইনি। তখন আমি কি বলছি? তখন আমি বলছি এই পাশে ডান পাশের অংশটা সম্পূর্ণ বাম পাশে নিয়ে এসে ওই পাশে 1 বানায় ফেলবেন, ঠিক আছে? অথবা সরাসরি এর পরের প্রসিডিউরটুকু না করে এই পাওয়ারে যে মানটা থাকবে সেটা ইকুয়াল টু 0 বসাই দিলেই অঙ্কের সমাধান চলে আসবে, ঠিক আছে? পাওয়ারে যে মানটা থাকবে সেটা বসাই, তাহলে 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 বসাই দেন। তাহলে 2x ইজ ইকুয়াল টু 6, x ইকুয়াল টু হচ্ছে এই 2 এই পাশে ভাগ হয়ে 6 বাই 2, তার মানে হচ্ছে 3। এই ধরনের সিচুয়েশন যখনই ক্রিয়েট হবে যে এই মানে পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে এই বেজ আর এই বেজ সমান, বাট এই বেজের মান চাইনি, মানে আবার ওই পাওয়ারের মানই চাইছে, তখন আপনি পাওয়ারের যে মানটা থাকবে সেটা ইকুয়াল টু 0 বসায় সমাধান করবেন, ব্যাস। আর মূল নিয়ম কি, এই জিনিসটাকে এখন এই পাশে নিয়ে আসবো। তাহলে এটা 5 টু দি পাওয়ার 2x মাইনাস 6, এই জিনিসটা এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে a বাই b টু দি পাওয়ার 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু, এই পাশে কিছু নেই মানে 1। এবার দেখেন 5 এর উপরে 2x মাইনাস 6, a বাই b এর উপরে 2x মাইনাস 6, অর্থাৎ এইটা আর এইটার উপরে সেম পাওয়ার, তাহলে এই দুইটাকে একত্রে লিখবো, মানে 5 বাই a বাই b হোল টু দি পাওয়ার 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, এখন এটাকে যদি লিখি, এই b চলে যাবে উপরে, অর্থাৎ 5b বাই a হোল টু দি পাওয়ার 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1। এবার তাকান কি বের করতে বলছে, বের করতে বলছে x এর মান। x কোথায় আছে? x আছে পাওয়ারে। তাহলে আমাদের টার্গেট কি, দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি হচ্ছে 5b বাই a, তাহলে এই পাশে আমাকে ভিত্তি 5b বাই a বানাতে হবে। তাহলে 5b বাই a টু দি পাওয়ার 2x মাইনাস 6, আর এই 1 মানে তো যে কোনো ভিত্তি চিন্তা করা যায়, তাহলে এই পাশে 5b বাই a টু দি পাওয়ার 0। তাহলে এই পাশে এখন ভিত্তি 5b বাই a, এই পাশে ভিত্তি 5b বাই a, ভিত্তি সমান, তার মানে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার 2x মাইনাস 6 আর ওই পাশে পাওয়ার 0, তাহলে 2x ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু 3। আপনারা আমাকে একটু বলেন তো, আমি যে টাইপের কোশ্চেনগুলো সলভ করালাম লাস্ট 2-3টা, এই বিষয়গুলো মানে আপনাদের কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? প্লিজ একটু রেসপন্স করেন, পানির বিরতি দিলাম। কনসেপ্টটাকে বুঝছেন যে কেন আমরা এই কাজগুলো করতেছি? আচ্ছা, ক্লিয়ার বলছেন, তার মানে ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট দেখেন, নেক্সটে কি বলছে? নেক্সটে আছে 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3a টু দি পাওয়ার mx মাইনাস 2 হলে m এর মান কত, x এর মান কত? কিসের মান চাইছে একটু তাকাবেন, x এর মান চাইছে। ওকে,
তাহলে আমি কি বলছিলাম যে এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে একই টাইপের জিনিসগুলো এক পাশে নিয়ে আসতে হয়। হ্যাঁ, তাহলে এই যে 3 বেস 3, এখানে এই যে 3, এই 3 গুলো এক পাশে নিয়ে আসি। হ্যাঁ, এই 3টা এই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসি। তাহলে 3 টু দি পাওয়ার mx মাইনাস 1, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার mx মাইনাস 2। এখন এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 3, এর উপরে কোনো পাওয়ার নাই, মানে 1 আছে। হ্যাঁ, এইবার এই ভিত্তি আর এই ভিত্তি যেহেতু সমান, তাহলে এই দুটাকে কম্বাইন করে লেখা যায় না, 3 টু দি পাওয়ার mx মাইনাস 1, এই 1 উপরে গেলে হবে মাইনাস 1, ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার mx মাইনাস 2। তার মানে 3 টু দি পাওয়ার mx মাইনাস 2 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার mx মাইনাস 2। এবার দেখেন এখানে পাওয়ার mx মাইনাস 2, এখানেও পাওয়ার mx মাইনাস 2, অর্থাৎ দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে। দুই পাশে যখন ভিত্তি সমান, সরি, এই পাশে পাওয়ার mx মাইনাস 2, এই পাশে পাওয়ার mx মাইনাস 2, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান হয়ে গেছে। দুই পাশে যখন পাওয়ার সমান হবে তখন দুই পাশে ভিত্তি সমান হবেই। তার মানে এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি a, অর্থাৎ a ইকুয়াল টু 3। এই কোশ্চেনে এর মান 3, বাট প্রশ্ন হচ্ছে এর মান তো চাইনি, চাই x এর মান। তার মানে এই এর মান 3 বের করে লাভ নাই। তাহলে এই ধরনের কেস যখনই তৈরি হবে যে দুই পাশে পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে ভিত্তি দুইটা সমান হয়ে গেছে, কিন্তু এই ভিত্তির মানটা চাইনি, ওই পাওয়ারের মানই আবার চাইছে, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে এরপরে আর কিছু না করে এই সরাসরি এই পাওয়ারে যে মানটা থাকবে সেটা ইকুয়াল টু 0 বসায় যা চাইছে তার মান বের করবেন। তাহলে mx মাইনাস 2 এটা ইকুয়াল টু 0 বসায় দিব। তাহলে mx ইজ ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2/m, তাহলে উত্তর হচ্ছে 2/m। তাহলে 2/m a নাম্বার অপশনে আছে। এই ধরনের কেস তৈরি হওয়া মাত্রই পাওয়ারে যে মানটা থাকবে সেটা ইকুয়াল টু 0 বসায় সমাধান করবেন, ঠিক আছে? আর মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে কি বলছিলাম, এরকম কেস যখন তৈরি হবে তখন এই ডান পাশের জিনিসটা সম্পূর্ণটা বাম পাশে নিয়ে আসতে হবে, আর ওই পাশে 1 বানাই ফেলতে হবে। তাহলে এই পাশে আছে কত? এই পাশে 3 টু দি পাওয়ার mx মাইনাস 2, আর হচ্ছে এই পাশ থেকে এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি, a টু দি পাওয়ার mx মাইনাস 2, ওই পাশে কিছু নেই, মানে 1। এখন দেখেন এখানে 3 আর a দুইজনের উপর সেম পাওয়ার, তাহলে এই দুইজনকে আমি যদি 3/a লিখে এই হোল টু দি পাওয়ার mx মাইনাস 2 লিখি, তাতে সমস্যা না। এইবার দেখেন আমাকে বের করতে হবে কিসের মান? x এর মান। x কোথায় আছে? x আছে পাওয়ারে। তাহলে কি বলছিলাম, যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি আছে 3/a, এই পাশে আমাকে ভিত্তি 3/a আনতে হবে। তাহলে 3 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার mx মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এই 1 মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 0। 1 থাকা মানে যে কোনো ভিত্তি চিন্তা করা, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই পাশে ভিত্তি আর এই পাশে ভিত্তি সমান, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার mx মাইনাস 2 আর এই পাশে পাওয়ার 0, এই দুটো সমান। তাহলে অতএব mx ইজ ইকুয়াল টু 2, তাহলে x ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই m। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2/m। 2/m ক্লিয়ার বিষয়টা? নেক্সট। আচ্ছা, এই যে দেখেন 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল, ম্যাক্সিমাম মানুষ এই প্রশ্নটার উত্তর দিতে পারে নাই। হ্যাঁ, ম্যাক্সিমাম মানে উচ্চতর গণিত থেকে এই প্রশ্নটা আসছে। মানে চোখ হাত দিলে এবারে ময়লায় ভরে যাচ্ছে। আমি যদি দেখাই ক্যামেরার সামনে, যে দেখা হাতে কত ময়লা, মানে আমার না বারে বারে খালি ওই কথাটাই মনে পড়তেছে যে মানে মানে আপনি মানে প্রতিদিন অসুস্থ হন, নাটক করেন, মানে আমি মানে এটা নিতেই পারছি না। x টু দি পাওয়ার x রুট x, x রুট x টু দি পাওয়ার x। দেখেন এইখানে ভিত্তিতে আছে x, পাওয়ারেও আবার x, আবার বেরও করতে বলছে x এর মান, মানে x আর x, ঠিক আছে? x আর x। এখন প্রশ্ন হলো যে সবই ভিত্তিতে x, আবার পাওয়ারে x, আবার বের করতে বলছে x, কোনো সমস্যা নাই। আমাদের টার্গেট হচ্ছে হয় দুই পাশে আমি ভিত্তি সমান বানায় ফেলবো, নাহলে দুই পাশে আমি পাওয়ার সমান বানায় ফেলবো, যে কোনো একটা কাজ করব। দেখেন একটু তাকাবেন প্লিজ, এই পাশে ভিত্তি x আছে, ওকে ফাইন, x টু দি পাওয়ার x রুট x। এই পাশে দেখেন, এই পাশে আমি ভিত্তি x বানায় ফেলবো, এই পাশে যেহেতু ভিত্তি x আছে দুই পাশে আমি ভিত্তি সমান বানাবো, তাহলে এই পাশে ভিত্তি x বানাতে পারবো না? অবশ্যই পারবো। এই x এর উপরে কিছু নাই মানে 1 আছে, আর এই x এর উপরে রুট আছে মানে x টু দি পাওয়ার হাফ। দেখেন তো বোঝেন কিনা? এইবার এখানে ভিত্তি x পাওয়ার হচ্ছে 1, এখানে ভিত্তি x পাওয়ার হচ্ছে হাফ। ভিত্তি যদি সমান হয় তাহলে এই দুটাকে কম্বাইন করে এই 1 আর হাফ যোগ করা যাবে না? তো এটা হচ্ছে x টু দি পাওয়ার x রুট x,
আর এই দুটাকে কম্বাইন করলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ, তার উপর আছে এক্স। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3/2 তার উপর হচ্ছে এক্স। এখন তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স। এখন আমরা কি বলছিলাম, একটা সিঙ্গেল বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এই 3/2 আর এক্স গুণ হবে, তাহলে 3/2 ইন্টু হচ্ছে এক্স। এইবার তাকান, এই পাশে ভিত্তি এক্স, এই পাশে ভিত্তি এক্স, দুই পাশে ভিত্তি সমান, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার আছে এক্স রুট এক্স আর ওই পাশে পাওয়ার হচ্ছে 3/2 ইন্টু এক্স। ওকে, উভয় পাশ থেকে এক্স এক্স কাটা, তাহলে এই পাশে থাকলে হচ্ছে রুট এক্স আর এই পাশে থাকলে হচ্ছে 3/2। তাহলে এক্স এর মান যদি, আমার তো রুট এক্স এর মান চাই, আমার চাইছে এক্স এর মান, তাহলে এক্স এর মান যদি বের করতে হয় রুট সরাতে হবে, আর রুট সরাতে হলে উভয় পাশে বর্গ করতে হয়, অর্থাৎ এই পাশে বর্গ করলে এক্স হবে আর এই পাশে বর্গ করলে 9/4 হবে, অর্থাৎ এই রুট আর স্কোয়ার কেটে এক্স, এটা হচ্ছে 9/4, তাহলে 9/4, তাহলে আমাদের উত্তর হচ্ছে 9/4। ক্লিয়ার? হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন কি? আপনারা একটু বুঝছেন কি? এই কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি, কারণ বেজে আছে এক্স, পাওয়ারে আছে এক্স, আবার বের করতে বলছে এক্স, খালি এক্স এর অঙ্ক। হ্যাঁ, এই কোশ্চেনটা কি বুঝছেন? আমাকে একটু বলেন তো, কোনো প্রবলেম থাকে কোথাও যদি না বোঝেন আমাকে বলেন, কাইন্ডলি বলেন, কোথাও না বুঝলে বলেন, আমি আর একবার ট্রাই করব। ক্লিয়ার? নেক্সট, ক্লিয়ার বলছেন? একটু হার্ড? হার্ড না, আপনি যে প্রথম ক্লাসগুলো করেননি, যে আপনি আজকে ভর্তি হয়েছেন, কিন্তু আপনি প্রথম ক্লাসগুলো করলে, আজকে কিন্তু 6 নাম্বার ক্লাস চলতেছে, এর আগের ক্লাসগুলো করলে এটা কিন্তু আপনার কাছে ইজি লাগবে। হ্যাঁ, হার্ড না। নেক্সট, আচ্ছা, এই যে 141 নাম্বার কোশ্চেনে কি আছে, রুট 3.6, সবাই একটু তাকান, কি ব্যাপার বোর্ডে রেসপন্স করতেছে না কেন? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, একটু দেখেন, তাহলে এটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশনে কিন্তু কোনো রুট নাই। দেখেন, অপশনে কিন্তু কোনো রুট নাই, তার মানে এর উপর থেকে রুটটা তুলতে হবে। রুটটা তুলতে, এটা তার কোনো সমীকরণ না যে দুই পাশে বর্গ করে দিব। এই রুটটা তুলতে হলে এই ভিতরের অংশটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে, এটাই আমাদের কাজ। তাই দশমিক আগে তুলে দিবেন, এদিকে তাকান, এই দশমিক তুলে দেন, দশমিক তুলে দিলে এটা কি 36/10 না, ইন্টু 10 টু দি পাওয়ার 9। সবাই একটু তাকাতে হবে প্লিজ, এদিকে তাকান। এখানে 10 আছে কয়টা? এদিকে তাকান, এখানে 10 আছে 9টা, আর এখানে 10 আছে একটা। এখানে 10 আছে 9টা, এখানে 10 আছে একটা, তাহলে এই 9টা 10 থেকে একটা 10 চলে গেলে 8টা 10 থাকবে, 8টা 10 থাকবে। তার মানে এই জিনিসটা হচ্ছে এরকম, 36 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এই পর্যন্ত বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি? এই যে এই 9টা 10 থেকে একটা 10 কেটে গেল, 8টা 10 থাকলো। ঠিক আছে? এখন এই রুটটা 36 এর উপর আছে, 10 টু দি পাওয়ার 8 এর উপর আছে, তাহলে এই 36 এর বর্গমূল করলে হবে 6, আর 10 টু দি পাওয়ার 8 এর বর্গমূল করলে হবে 10 টু দি পাওয়ার 4, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, মনে একটু তাকান, যে কোনো পাওয়ারের উপর দেখেন, যে কোনো পাওয়ারের উপর যদি বর্গমূল করেন, তাহলে বর্গমূল করার পর এই পাওয়ারটা অর্ধেক হবে সব সময়, অলওয়েজ। তাহলে 10 টু দি পাওয়ার 8 এর বর্গমূল করলে হবে 10 টু দি পাওয়ার 4। সব সময় বর্গমূল করলে পাওয়ার অর্ধেক হয়, মনোযোগ দেন। বর্গমূল করা মানে কোনো কিছুর পাওয়ারের উপরে বর্গমূল করা মানে হচ্ছে পাওয়ারটা বর্গমূল করার পর অর্ধেক হয়ে যাবে, হাফ হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি 10 টু দি পাওয়ার 18, এর যদি বর্গমূল করেন তাহলে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 9, এই 18 অর্ধেক হয়ে যাবে সব সময়, অলওয়েজ। এখন অনেকে বলে ভাই কেন এরকম হয়? কারণ আমি আপনাদের কি পড়াইছি, এই রুট তুলে দিতে হলে কি করতে হয়, এই ভিতরে যেটা আছে সেটা যেভাবে আছে লিখতে হয়, আর রুটের জন্য পাওয়ারের সাথে হাফ গুণ, এই 2 দিয়ে 18 9 হয়ে যায়, মানে এই যে হাফ দিয়ে গুণ করছি না, তাই 2 দিয়ে ভাগ হয়ে অর্ধেক হয়ে যাচ্ছে। বুঝছেন কি? এমনি না, আজগবি কিছু না যে ভাই রুট করলে পাওয়ার হাফ হবে, এটা আজগবি কিছু না। যেমন 10 টু দি পাওয়ার যদি 5 থাকে, এর রুট থাকে, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার 2.5, এই যে 5 এর অর্ধেক আড়াই। বুঝতে পারছেন কি? আচ্ছা, এবার যাচ্ছি নেক্সট প্রশ্নে। দেখেন 14.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 13 বলছে, এইটা ইজ ইকুয়াল টু হোয়াট? এই টাইপের কোশ্চেন আসলে আপনি কি করবেন, প্রথম কাজ হচ্ছে দশমিক তুলে দিবেন। দশমিক তুলে দিলে এটা হলো 144, দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর একটা 0, ইন্টু 10 টু দি পাওয়ার 13।
তাহলে এখানে আছে দেখেন, এখানে আছে 13টা 10 আর এখানে আছে একটা 10। এই 13টা 10 থেকে একটা 10 কেটে গেলে এখানে 12টা 10 থাকবে। তার মানে এটা হচ্ছে 144 ইন্টু 10⁻12, তাই কিনা? এবার 144 এর বর্গমূল করলে হবে 12, আর 10⁻12 এর বর্গমূল করলে হবে 10⁻6, কারণ বর্গমূল করলে পাওয়ার অর্ধেক হয়ে যাবে। ব্যাস, বর্গমূল করলে পাওয়ার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে এটা? তাহলে 12 ইন্টু 10⁻6। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 1.69 ইন্টু 10⁸, এটা কত? আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে দশমিক তুলে দিবেন। তাহলে দশমিক তুলে দিলে এটা কত? 169। এই দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর, 2টা শূন্য, ইন্টু 10⁸। একটু তাকান, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। এই 100 মানে কিন্তু 2টা 10, 100 মানে কিন্তু 10 গুণ 10, তাই কিনা? তাই না? তাহলে এই 10⁸ থেকে এই 100 মানে 2টা 10, তাহলে এখানে আছে 8টা 10। এই 8টা 10 থেকে 2টা 10 যদি কেটে যায় তাহলে এখানে থাকবে 6টা 10। বুঝতে পারতেছেন? তো এটা হচ্ছে 169 ইন্টু এই 8টা 10 থেকে যে 2টা 10 চলে গেলে 10⁶, 6টা 10 থাকবে। এবার 169 এর বর্গমূল 13, আর 10⁶ এর বর্গমূল করলে পাওয়ার অর্ধেক হয়ে যাবে 10⁻3। তাহলে 13 ইন্টু 10⁻3, 13 ইন্টু 10⁻3। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, 144 নম্বরে কি বলছে? হোয়াট ইজ দ্য সিম্পল এভারেজ অফ 3⁻30, 3⁻31, 3⁻32? আচ্ছা, সিম্পল এভারেজ মানে সাধারণ গড়। সাধারণ গড় বলতে আমরা যে গড়টা করি, হ্যাঁ, যে গড় করে আসি না, মানে রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশির সংখ্যা, ওইটাই হলো সাধারণ গড়। হ্যাঁ, মানে 3টা রাশির গড় বের করতে হলে কি করি? 3টা রাশির যোগফল ডিভাইডেড বাই 3 না? সাধারণ গড় মানে যে গড়টা আমরা করে আসছি, এবার মানে সিম্পল এভারেজ। হ্যাঁ, তা গড় মানে কি? হোয়াট ইজ দ্য সিম্পল এভারেজ অফ এই রাশিগুলা, মানে এই যে 3টা রাশি দেখছেন, 1টা 2টা 3টা, এই রাশিগুলোর সিম্পল এভারেজ। তাহলে 3⁻30, আচ্ছা 3⁻31, 3⁻32, এই 3টা রাশির গড়। তাহলে কিভাবে হবে? এই 3টা রাশি যোগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে গড় ইজ ইকুয়াল টু, তাকান একটু মনোযোগ দেন, 3⁻30 প্লাস 3⁻31 প্লাস 3⁻32, যেহেতু উপরে 3টা রাশি তাই 3 দিয়ে ভাগ, গড়। তাহলে আমি এরকম ধরনের পাওয়ার যখন যোগ বিয়োগ আকারে ছিল তখন কি বলছিলাম? সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত অংশটা কমন নিতে হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট পাওয়ার কত? 30, তার মানে 3⁻30টা কমন নিতে হবে। মনে আছে কিনা? তাহলে সব জায়গা থেকে 3⁻30, মানে এই যে 3⁻30 কমন নিলাম। তাহলে এখান থেকে এটা কমন নিছি, মানে এখানে কিছু না, মানে 1 আছে, প্লাস এখানে 31টা 3, 31টা 3 থেকে 30টা 3 নিয়ে নিছি। তাহলে এখানে কয়টা 3 থাকবে? একটা 3, মানে 3⁻1 প্লাস। বুঝতে পারতেছেন? 31টা 3 থেকে 30টা 3 কমন নিয়ে নিছি, তাহলে আছে কয়টা? একটা, তার মানে 3⁻1 আছে। এখানে 32টা 3 থেকে 30টা 3 কমন নিছি, তাহলে এখানে 2টা 3 থাকবে, মানে 3 স্কোয়ার। আর নিচে কত? 3। ক্লিয়ার? এবার দেখেন, তাহলে এটা হচ্ছে 3⁻30 ইন্টু, দেখেন এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 3 এর উপরে 1, মানে 3, 9 আর 3 12, আর 1 13, আর নিচে আছে 3। একটু তাকান তো, এখানে 30টা 3 আর এখানে একটা 3, এই 30টা 3 থেকে একটা 3 কাটলে উপরে 29টা 3 থাকবে। আর যদি সূচকের নিয়মে বোঝেন যে 3⁻30 ডিভাইডেড বাই 3⁻1, তাহলে এখানে বেজ আর এখানে বেজ সমান, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ 3⁻30 মাইনাস এই 1 ইজ ইকুয়াল টু 3⁻29। এত কিছু তো এখন কি করার সময় আছে? আপনি তো জানেনই, 30টা 3 থেকে একটা 3 চলে গেলে 29টা 3 থাকবে, তাহলে উপরে থাকবে 29টা 3, মানে 3⁻29, তার সাথে আছে 13। তাহলে সাধারণত এই পাওয়ার যুক্ত অংশটাকে পিছনে রাখতে হয় আর এই সাধারণ অংশটাকে সামনে রাখতে হয়। তাহলে 13 ইন্টু 3⁻29, এটা আমাদের উত্তর, 13 ইন্টু 3⁻29। বি নাম্বার অপশন দেখেন। ক্লিয়ার? 13 ইন্টু 3⁻29। ওকে, ক্লিয়ার বিষয়টা? এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এখানে 4⁻20, 4⁻21, 4⁻22, আচ্ছা এটা কি বুঝছেন? এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জানেন? এই কোশ্চেনটা আমার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মানে অনেকে এই অংশে এসে আর সমাধান নামাতে পারবে না, চিন্তা করবে যে এরপরে কি করব। এটা বুঝছেন কি? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। এটা কি বুঝছেন? এই যে 3⁻30 কমন নেওয়ার পরে যে যেখানে কিভাবে এগুলো আসলো, এগুলো কিন্তু আমরা বিভাজ্যতার নীতিতে, মনে করে দেখেন, বিভাজ্যতার নীতিতে মানে পড়াইছিলাম এরকম যে সবচেয়ে ছোট পাওয়ার অংশটা কমন নিয়ে নিলে বাকি অংশটা এরকম যোগ আকারে লেখাতে হয়। ঠিক আছে? আচ্ছা, জি বুঝছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এবার এটার উত্তর বলেন তো আপনারা, কত হবে? এটার উত্তর বলেন তো, এটা করেন তো আপনারা। আচ্ছা এটা করেন তো,
এটার উত্তর কত বলেন তো? চেষ্টা করেন সবাই, দেখি কি অবস্থা। সংখ্যাগুলোর গড়, এখানে সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা, তাহলে এই 4টা যোগ করবেন, 4 দিয়ে ভাগ করবেন। আচ্ছা, সবাই বলছেন, একজন বলছেন বি, প্রিন্স হ্যামলেট বলছেন বি, আফরোজা শিমু বলছেন সি, মুমতারিন সি বলছেন, আফরিন জারিন ইভা সি বলছেন। অন্যদের কি অবস্থা? মাশরুর রহমান কি অবস্থা ভাইয়া? কত আসছে? সি। আন্না রয় সি বলছেন। তৌফিক আল মুসাব্বির 6। কিভাবে 6 কিভাবে? এখানে 6 আসলে কিভাবে? আচ্ছা, শাহনাজ পারভিন 333। ওকে, আচ্ছা আমি একটু করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই ট্রাই করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে গড় আমরা কিভাবে বের করব? গড় মানে হচ্ছে যতগুলো রাশি আছে সবগুলো রাশি যোগ করতে হবে। অর্থাৎ এই যে 4 টু দি পাওয়ার 20 প্লাস 4 টু দি পাওয়ার 21 প্লাস 4 টু দি পাওয়ার 22, হ্যাঁ, প্লাস 4 টু দি পাওয়ার 24, এগুলা যোগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু গড় মানে হচ্ছে যতগুলো সংখ্যা সবগুলো যোগফল ডিভাইডেড বাই যতটা সংখ্যা। তাহলে আমি কি বলছিলাম, উপরে এরকম যদি পাওয়ার যুক্ত একই বেজ আর ভিন্ন ভিন্ন পাওয়ার এরকম যদি যোগ থাকে, তাহলে কি করতে হবে? সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত অংশটা কমন নিতে হবে। তাহলে সবচেয়ে ছোট পাওয়ার এখানে 4 টু দি পাওয়ার 20, তাই 4 টু দি পাওয়ার 20 কমন। তাহলে এখানে 4 টু দি পাওয়ার 20 কমন নিলে এখানে তো কিছু থাকছে না, তার মানে 1 প্লাস। এখানে হচ্ছে 21টা 4 থেকে 20টা 4 কমন নেওয়া, মানে এখানে একটা 4 থাকবে, মানে 4 টু দি পাওয়ার 1 প্লাস। এখানে 22টা 4 থেকে 20টা 4 কমন নিছি, তাহলে এখানে 2টা 4 থাকবে, 2টা 4 মানে 4 স্কয়ার প্লাস। এখানে 24টা 4 থেকে 20টা 4 কমন নিছি, তাহলে এখানে 4টা 4 থাকবে, মানে 4 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। দেখেন, তাহলে 4 টু দি পাওয়ার 20 ইনটু, দেখেন এটা হচ্ছে 1 প্লাস, এটা হচ্ছে 4 প্লাস 16, আর 4 টু দি পাওয়ার 4 মানে 256। আর নিচে কত? 4 টু দি পাওয়ার 4 মানে যে 256, এটা না বুঝলে এটাকে লিখবেন 4 স্কয়ার ইনটু 4 স্কয়ার, ভেঙে নেবেন। 4 স্কয়ার 16, 4 স্কয়ার 16, 16 গুণ 16, 16 মানে 16 গুণ 16 মানে 16 স্কয়ার, 16 স্কয়ার মানে 256। ক্লিয়ার? তাহলে এগুলো যোগ করে 256 আর এই 4 260, 260 আর 16 276, আর 1 277, এইটুকু হচ্ছে 277। তাইলে এখান থেকে 4 টু দি পাওয়ার 20 ইন্টু 277, আর নিচে থাকতেছে 4। এবার তাকান, এখানে 4 আছে 20টা, এখানে 4 আছে একটা, তাহলে 20টা 4 থেকে একটা 4 কেটে দিলে উপরে থাকবে 19টা 4, মানে 4 টু দি পাওয়ার 19, তার সাথে হচ্ছে 277। এই 277 অংশটা আগে লাগবো, তার সাথে 4 টু দি পাওয়ার 19, তাহলে 277 থাকবে, তার সাথে 4 টু দি পাওয়ার 19 থাকবে। তাহলে দেখেন 277, 277, 277, 277, তার মানে এতে কোনো সমস্যা নেই। এখানে থাকবে 4 টু দি পাওয়ার 19, দেখেন এখানে হচ্ছে 2 বেস 2 বেস 2 বেস 2 বেস, তার মানে আমি দেখতে পাচ্ছি 277 সব জায়গায় থাকলেও কোথাও 4 নাই, সব জায়গায় আছে 2। দেখছেন 4 নাই, তাহলে কি এটা উত্তর না? একটু তাকান, তাহলে কি এটা উত্তর না? অবশ্যই এটা উত্তর, বাট আমাকে তো অপশনের মতো করে সাজাতে হবে। তাহলে অপশনে যেহেতু আমাদের 4, এখানে 4 নাই, আছে 2, তাই আমরা এখানে 4 এর পরিবর্তে 2 বানাই ফেলবো। কেন? কারণ অপশনে 2 আছে। ওকে, তাহলে এটা হচ্ছে 277 ইন্টু এই 4 কে লিখবো 2 স্কয়ার, তার উপর হচ্ছে 19। তাহলে 277 আর এই পাওয়ারে পরে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার এই 2 আর 19 গুণ করলে 19 2 গুণে 38, তাহলে 277 ইন্টু 2 টু দি পাওয়ার 38। সি নাম্বার অপশন রাইট। বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, না আজকে আমরা 160 পর্যন্ত করবো। হ্যাঁ, 160, আজকে আমরা 160 পর্যন্ত করব। আচ্ছা আচ্ছা, এই টাইপের কোশ্চেনটা আমি পরে সলভ করবো, এর বাইরে আমাদের কিছু কোশ্চেন আছে, সেগুলো আগে সলভ করে আসি। আচ্ছা, 152 থেকে শুরু করব। 152তে কি আছে দেখেন, এক্স টু দি পাওয়ার, এই টাইপের কোশ্চেন যত বড় কোশ্চেন, হ্যাঁ আমি বলছি, দেখেন এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার কিউ, তার উপর আবার পি প্লাস কিউ, এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার আর, তার উপর কিউ প্লাস আর, এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার পি, তার উপর আবার আর প্লাস পি। আচ্ছা দেখেন একটু তাকান, এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ, তার উপর আছে পি প্লাস কিউ, ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর, তার উপর আছে কিউ প্লাস আর, ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি, তার উপর আছে আর প্লাস পি। ওকে, বলছে এটা কত? তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এর ভেতরে এখানে আছে এক্স, এখানে আছে এক্স, তার মানে এখানেও ভিত্তি এক্স, এখানেও ভিত্তি এক্স, এখানে এখানে ভিত্তি সমান, ভিত্তি সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ এটা হলো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। হ্যাঁ, তার উপরে কিন্তু আবার আছে পি প্লাস কিউ।
ইন্টু এখানে ভিত্তি এক্স, এখানে ভিত্তি এক্স, ভিত্তি সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ কিউ মাইনাস আর, তার উপর আছে কিউ প্লাস আর, ইন্টু এখানে ভিত্তি এক্স, এখানে ভিত্তি এক্স, ভিত্তি সমান হলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, তার উপর আছে আর প্লাস পি। এবার আমরা কি জানি, কোনো একটা ভিত্তির উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তাহলে পাওয়ারের পরে গুণ হয়, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ। তো এইভাবে লেখার তো দরকার নাই, তাহলে পি মাইনাস কিউ, অর্থাৎ এটাকে এ ধরেন এটাকে বি ধরেন, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এই অংশটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই অংশটা আমার সূত্রে পড়ছে। তাহলে আমার এই বারে বারে তো লেখার দরকার নাই, তাহলে এইটুক আর এইটুক গুণ করলে পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ, মানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু, দেখেন এইটুক আর এইটুক কিন্তু সূত্রে পড়ছে গুণ কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর, তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এখানে আর মাইনাস পি, এখানে আর প্লাস পি, তাহলে এটা গুণ করলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এবার তাকান, এখানে ভিত্তি এক্স, এখানে ভিত্তি এক্স, এখানে ভিত্তি এক্স, সব জায়গায় ভিত্তি সমান এবং এগুলো এখন গুণ আকারে আছে। এই তিনটা ভিত্তিকে একত্রিত করে যদি লিখি, ভিত্তি সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার কি যোগ হবে না, তার মানে এখানে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। দেখেন এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার কাটা, এই কিউ স্কোয়ার আর এই কিউ স্কোয়ার কাটা, এই আর স্কোয়ার আর এই আর স্কোয়ার কাটা, তাহলে ভিত্তিতে থাকলো এক্স আর উপরে সব কাটাকাটি হয়ে জিরো হয়ে গেছে, মানে এক্স টু দি পাওয়ার জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে এই অঙ্কের উত্তর ওয়ান। মনে রাখবেন এরকম বড় যত অঙ্ক আসবে সব অঙ্কের উত্তর ওয়ান। হ্যাঁ, যত বড় অঙ্ক এরকম আসবে সব অঙ্কের উত্তর ওয়ান। এরপরে দেখেন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট প্রশ্নে আছে কি, এক্স টু দি পাওয়ার, একটু তাকান প্লিজ, এখানে আছে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ। দেখছেন নেক্সট যে প্রশ্নটা, এই যে এই অংশটা কিন্তু সূত্রে পড়েই আছে, একটা সূত্র আছে এই এ কিউব মাইনাস বি কিউব, বীজগণিত পড়ানোর সময় এগুলো এক্সপ্লেইন করবো। এটা সমান কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্র পড়ছি কিনা? হ্যাঁ, তাহলে দেখেন এইটাকে এ চিন্তা করেন, এটাকে বি চিন্তা করেন, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এইটুকটা আমরা লিখতে পারবো পি কিউব মাইনাস কিউ কিউব। আমার কথা কি বোঝা গেছে? একইভাবে এই অংশে একটা সূত্রে পড়ে আছে, দেখেন কিউ মাইনাস আর, এই যে এইটুক দেখে বুঝবেন কি লিখবেন, এই যে এইটুক দেখে, এগুলো দেখার দরকার নেই, এইটুক কিউ মাইনাস আর ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার, অর্থাৎ কিউ কিউব মাইনাস আর কিউব, অর্থাৎ এইটুক দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে কার উপর কিউব দেবো। তাহলে এখানে কি আছে আর মাইনাস কিউ, তার মানে আর মাইনাস পি, তার মানে আর কিউব মাইনাস পি কিউব, মানে এইটুক অ্যানালাইসিস করলে আর কিউব মাইনাস পি কিউব হবে। তার মানে ওইটাকে সূত্রে ফেলি আমরা, তাহলে এক্স টু দি পাওয়ার এই অংশটাকে যদি লিখি পি কিউব মাইনাস কিউ কিউব, মানে এইটুক দেখে আপনি বুঝবেন যে এখানে কার উপর কিউব হবে, এইটুক দেখার দরকার নেই। হ্যাঁ, সূত্র দেখো বুঝে গেছেন। তো এখানে আছে এক্স টু দি পাওয়ার আর কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইন্টু এখানে আছে এক্স টু দি পাওয়ার আর কিউব মাইনাস পি কিউব, আর কিউব মাইনাস পি কিউব। দেখেন এবার এখানে ভিত্তি এক্স, এখানে ভিত্তি এক্স, ভিত্তি এক্স, সব জায়গায় ভিত্তি সমান, সব জায়গায় ভিত্তি সমান হলে এই সবগুলো মিলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এই সব যোগ, অর্থাৎ পি কিউব মাইনাস কিউ কিউব প্লাস কিউ কিউব মাইনাস আর কিউব প্লাস আর কিউব মাইনাস পি কিউব। এই পি কিউব কাটা, এই কিউ কিউব কাটা, এই আর কিউব কাটা, সব কাটা, সব কাটলে উপরে জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, আর ফলাফল কত ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো, তার মানে হচ্ছে ওয়ান। হয়েছে এটা? তাহলে আমাদের উত্তর হচ্ছে ওয়ান। খুবই সিম্পল। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন, এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি প্লাস পি কিউ, তার উপরে আবার পি মাইনাস কিউ, এরকম তিনটা টার্ম এখানে আছে। তাহলে আমরা এক একটা করে কাজ করি। এইটার কাজ যদি করেন, এদিকে তাকান, একটার কাজ, এখানে বেজ এক্স, এখানে বেজ এক্স, বেজ যদি সমান হয় তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার বিয়োগ হবে কি না? তাহলে এই অংশটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, আর এই পি কিউ পাওয়ার উপরে যে মাইনাস পি কিউ হবে, আর এর উপরে আছে হচ্ছে পি মাইনাস কিউ। আমি আবার বলছি, আমি শুধু এই অংশের ক্যালকুলেশনটা দেখাচ্ছি, এগুলো দেখাবো না। এগুলা একটা করার পর আমরা বুঝে যাবো যে বাকিগুলা কি হবে, এতগুলো ক্যালকুলেশন করার সময় নাই।
এবার দেখেন এটাকে a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্রে ফেলেন, এটা a প্লাস বি এর হোল স্কয়ার অর্থাৎ x টু দি পাওয়ার, এটাকে a প্লাস বি এর হোল স্কয়ার কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস পি কিউ, হ্যাঁ, তার উপর আছে পি মাইনাস কিউ। আচ্ছা, তাহলে x টু দি পাওয়ার পি স্কয়ার, এই প্লাস 2p কিউ থেকে একটা পি কিউ চলে গেলে প্লাস একটা পি কিউ থাকবে না, প্লাস কিউ স্কয়ার, তার উপর আছে পি মাইনাস কিউ। এইবার আমরা জানি কোন একটা বেজের উপর যদি এরকম একাধিক পাওয়ার থাকে, এই পুরোটা কিন্তু x এর উপরে পাওয়ার, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, অর্থাৎ x টু দি পাওয়ার পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার, তার সাথে গুণ আছে পি মাইনাস কিউ। আপনারা কি বুঝছেন? এর আগে যে অঙ্কটা করলাম এইটা কিন্তু সেই অঙ্ক, অর্থাৎ এই 3 লাইন করার পরে আমরা আগের অঙ্কটা দেখেন, এই আগের অঙ্কটা কিন্তু এই লাইনটা দেওয়া ছিল, আর এই কোশ্চেনে এই লাইনটা 3 লাইন ক্যালকুলেশন করার পরে সেই লাইনটা আসছে। ক্লিয়ার কি বিষয়টা? ওকে, তাহলে এখন বুঝতেই পারতেছেন এটা হচ্ছে a মাইনাস বি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এইটুকু হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, অর্থাৎ x টু দি পাওয়ার, এটা এখান থেকে না লিখে লিখি x টু দি পাওয়ার p কিউব মাইনাস কিউ কিউব। এইটুকু বুঝছেন কিনা? তাহলে এইটুকু যদি এই দেখেন এখানে কি আছে, এই অংশটা তাকান, এখানে আছে p মাইনাস কিউ, এই সম্পূর্ণ ক্যালকুলেশন করে লাস্টে আসলে x টু দি পাওয়ার এই p কিউব মাইনাস কিউ কিউব, অর্থাৎ এখানে যেটা থাকতেছে তার উপরে কিউব আসতেছে। তাহলে এই লাইনটা অ্যানালাইসিস করলে কি হবে, আমি কিন্তু পুরোটা লিখছি না, এই লাইনটাকে ভাঙলে কি হবে লাস্টে এখানে আছে কিউ মাইনাস আর, অর্থাৎ এটাকে ভাঙলে x টু দি পাওয়ার কিউ কিউব মাইনাস আর কিউব, মানে এই যে লাস্টে যেটা থাকতেছে শুধু এইটুকু খেয়াল করে বসাই দিবেন। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার কিউ কিউব মাইনাস আর কিউব ইনটু এখানে লাস্টে আছে আর মাইনাস পি, অর্থাৎ এটাকে ভাঙলে হবে x টু দি পাওয়ার আর কিউব মাইনাস পি কিউব। ঠিক আছে, এবার দেখেন এখানে ভিত্তি x, এখানে ভিত্তি x, এখানে ভিত্তি x, এগুলো কিন্তু সব গুণ ছিল, এই যে এইটা সব গুণ ছিল। আমি এইটার কিন্তু এগুলো করি নাই, আপনি করবেন, এমসিকিউতে এত সময় পাবেন না, একটা অংশ ভাঙবেন আর বাকি অংশগুলো বুঝবেন যে কি হবে। এই ভিত্তি আর এই ভিত্তি সমান, অর্থাৎ ভিত্তিগুলা আমরা একটু, তাহলে ভিত্তি যেহেতু সমান তাহলে সবগুলোকে একটা ভিত্তি লিখি। এবার পি কিউব মাইনাস কিউ কিউব প্লাস কিউ কিউব মাইনাস আর কিউব প্লাস আর কিউব মাইনাস পি কিউব, এই মাইনাস পি কিউব এটা কাটা, এটা কাটা, এটা কাটা, সব কাটা, তাহলে x টু দি পাওয়ার 0, উত্তর হচ্ছে 1। আবার বলছি এরকম যত বড় বড় টাইপের অঙ্ক আসবে সব কিছুর উত্তর 1, এরকম যত বড় অঙ্ক উত্তর তত 1। ঠিক আছে, দেখেন 3টা অঙ্ক করছে একটু বড় বড় না, সবার উত্তর 1, যত বড় অঙ্ক ততই উত্তর 1। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট এই যে 155তে কি বলছে, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তার উপর আছে l, এটা কিন্তু l, অন না কিন্তু, এটা কিন্তু l, এই অন আর l এর মধ্যে পার্থক্য দেখেন, এটা l, হ্যাঁ, ইনটু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l, তার উপর আছে হচ্ছে m, ইনটু a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, তার উপর আছে হচ্ছে n। আচ্ছা, এখন এখানে ভিত্তি a, এখানে ভিত্তি a, ভিত্তি সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ a টু দি পাওয়ার m মাইনাস n, তার উপর আছে l, ইনটু এই পাওয়ার, এই ভিত্তি আর এই ভিত্তি সমান, অর্থাৎ এইটার এই দুইটাকে মিলালে পরে এই n আর l বিয়োগ হবে, অর্থাৎ a টু দি পাওয়ার n মাইনাস l, তার উপর আছে m, ইনটু এখানে ভিত্তি a, এখানে ভিত্তি a, ভিত্তি যেহেতু সমান তাহলে এটা লিখবে a টু দি পাওয়ার l মাইনাস m, তার উপর আছে হচ্ছে n। কোন একটা বেজের উপর এরকম মাল্টিপল পাওয়ার থাকলে পাওয়ারে পরে গুণ হয়, অর্থাৎ l দিয়ে এই পুরোটাকে গুণ, তাহলে a টু দি পাওয়ার l দিয়ে m কে গুণ করে ml মাইনাস nl, ইনটু এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করলে a টু দি পাওয়ার m দিয়ে গুণ করলে a টু দি পাওয়ার mn মাইনাস ml, সমস্যা নেই, ইনটু এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করলে a টু দি পাওয়ার nl মাইনাস mn। এবার দেখেন এখানে ভিত্তি a, এখানে ভিত্তি a, এখানে ভিত্তি a, সব জায়গায় ভিত্তি সমান, তাহলে এই সবগুলো পাওয়ার কি হবে, যোগ হবে। ঠিক আছে, যেহেতু গুণ আছে, তাহলে a টু দি পাওয়ার ml, a টু দি পাওয়ার ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml প্লাস nl মাইনাস mn।
এই প্লাস এম এন মাইনাস এম এন ক্যান্সেল, এনএল ক্যান্সেল, এটা ক্যান্সেল, সব ক্যান্সেল, অর্থাৎ a টু দি পাওয়ার 0, উত্তর হচ্ছে 1। আমি আবার বলছি, এরকম যত বড় টাইপের কোশ্চেন আসবে সবগুলোর উত্তর 1, দেখবেন এগুলোর ম্যাক্সিমামের উত্তর হচ্ছে 1। নেক্সট, আচ্ছা এবার দেখেন, এটা কিন্তু রুটের মধ্যে, রুটের কোলের মধ্যে mn, হ্যাঁ, x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n ইন্টু nl, x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার l ইন্টু, আচ্ছা x টু দি পাওয়ার l। আচ্ছা এখন দেখেন, এখানে ভিত্তি x, এখানে ভিত্তি x, তাহলে এই দুই ভিত্তি যেহেতু সমান, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ এরকম। আমি একবারে করে দিই, দেখেন একবারে করে দিই, একবারে কিভাবে, x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু 1 ডিভাইডেড বাই এই রুটের কোলের মধ্যে যা আছে তাই, ঠিক আছে না, একবারে উঠতে, ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু 1 ডিভাইডেড বাই রুটের কোলের মধ্যে আছে nl ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু 1 ডিভাইডেড বাই রুটের কোলের মধ্যে আছে lm, ঠিক আছে। আচ্ছা এবার তাকান, তাহলে x টু দি পাওয়ার এই অংশটা কিন্তু অনেক সাথে গুণ আছে, তার মানে এইগুলা গুণ করলে এইটা অনেক সাথে গুণ হয়ে mn ডিভাইডেড বাই mn ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l ডিভাইডেড বাই nl ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m ডিভাইডেড বাই lm। এবার দেখেন, এখানে ভিত্তি x, এখানে ভিত্তি x, এখানে ভিত্তি x, সব জায়গায় ভিত্তি সমান, তাহলে সব পাওয়ার কি হবে, যোগ হবে, অর্থাৎ x টু দি পাওয়ার m মাইনাস n ডিভাইডেড বাই mn প্লাস n মাইনাস l ডিভাইডেড বাই nl প্লাস l মাইনাস m ডিভাইডেড বাই lm। দেখেন লসাগু কি আছে, এখানে লসাগু আছে m n l, অর্থাৎ লসাগু, এগুলো সব লসাগু হচ্ছে m n l, তাহলে এখান থেকে mn কাটা, দেখেন mn যদি কেটে যায়, খেয়াল করেন mn যদি কাটা যায় তাহলে থাকবে l, সেই l দিয়ে এটাকে গুণ করলে হবে ml মাইনাস nl, খেয়াল করেন mn কাটা, এই l দিয়ে গুণ, হ্যাঁ, প্লাস এখান থেকে nl কাটা, তাহলে m দিয়ে গুণ, তাহলে mn মাইনাস ml প্লাস এখান থেকে lm কাটা, এই m আর l কাটা, তাহলে থাকবে n দিয়ে গুণ করলে nl মাইনাস mn। এবার দেখেন, এই mn কাটা, nl কাটা, ml কাটা, তাহলে x টু দি পাওয়ার উপরে 0 আর নিচে হচ্ছে mnl। আচ্ছা নিচে যাই থাক, 0 দিয়ে, 0 কে যা দিয়ে ভাগ করেন ফলাফল 0 হবে, তার মানে x টু দি পাওয়ার 0 আর x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমি আবার বলছি, এই টাইপের যত বড় বড় কোশ্চেন আসছে সবগুলোর উত্তর 1, সবগুলোর উত্তর 1, ঠিক আছে, সবগুলোর উত্তর 1, যত বড় বড় কোশ্চেন আসে। বোঝা গেছে কি বিষয়টা? হ্যাঁ, ওকে, আমি এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। x টু দি পাওয়ার p কিউ, x টু দি পাওয়ার p প্লাস কিউ, আবার এখানে x টু দি পাওয়ার 2r, x টু দি পাওয়ার q প্লাস r 2r 2p, x টু দি পাওয়ার p প্লাস q 2q, সমস্যা নেই। এখানে ভিত্তি x, এখানে ভিত্তি x, তাহলে এই দুইটা ভিত্তি সমান, সুতরাং এইটার সাথে এই পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ আমি একবার লিখতেছি, অঙ্কটা তুললাম না, তো এইটাকে আমি সাইজ করে লেখা যাবে x টু দি পাওয়ার p প্লাস q মাইনাস হচ্ছে এই 2r উপরে যাবে ইনটু, এটাকে সাইজ করে লিখলে x টু দি পাওয়ার q প্লাস r মাইনাস 2p ইনটু, এটাকে সাইজ করে লিখলে x টু দি পাওয়ার p প্লাস r মাইনাস 2q। এবার দেখেন, এখানে ভিত্তি x, এখানে ভিত্তি x, এখানে ভিত্তি x, সব জায়গায় ভিত্তি সমান, তাহলে এই সব পাওয়ার একটা ভিত্তির উপর যোগ করে দেওয়া যাবে, যাবে কিনা? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 2r প্লাস q প্লাস r মাইনাস 2p প্লাস p প্লাস r মাইনাস 2q। এবার দেখেন, এই একটা p আর এই একটা p, এদিকে তাকান একবারে, এই একটা p, এই একটা p, মানে দুইটা p, এই দুইটা পির সাথে এই যে মাইনাস দুইটা p কাটা, বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? এই একটা প্লাস q, এই একটা প্লাস q, মানে প্লাস 2q, এই প্লাস 2q থেকে এই যে মাইনাস 2q কাটা, এই যে মাইনাস 2r, এই একটা আর এই একটা আর, তাহলে প্লাস 2r আর এই মাইনাস 2r একবারে কাটা, তাহলে x টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এই ধরনের বড় বড় যত অঙ্ক আসবে সবগুলোর উত্তর 1, হ্যাঁ, সবগুলোর উত্তর 1।
ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন তাহলে এম টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এম টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ, তার উপর আছে এক্স প্লাস ওয়াই ইন্টু, আচ্ছা এটা অঙ্ক তোলার দরকার নেই, দেখেন তো এটা এক্স মাইনাস ওয়াই, এটা এক্স প্লাস ওয়াই, তাহলে এই বেজের উপর এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে কোন একটা সিঙ্গেল বেজের উপর এরকম মাল্টিপল পাওয়ার থাকলে এই পাওয়ারের পরে গুণ হয়, অর্থাৎ এই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই গুণ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই অংশ আর এই অংশকে কম্বাইন করে আমি লিখতে পারবো এম টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু, এখানে আছে ওয়াই মাইনাস জেড, এখানে ওয়াই প্লাস জেড, এই ওয়াই মাইনাস জেড আর ওয়াই প্লাস জেড গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ এম টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু, এখানে আছে জেড মাইনাস, আচ্ছা জেড মাইনাস, এটা জেড মাইনাস এক্স হবে, একটু কারেকশন হবে, একটু কারেকশন হবে, এটা জেড মাইনাস জেড হয়ে গেছে, এটা হবে জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, এটা হবে জেড মাইনাস এক্স, আমি একটু বইও ঠিক করে রাখি যাতে পরবর্তীতে কারেকশন করে নেওয়া যায়। জেড মাইনাস এক্স, এটা কত নম্বর কোশ্চেন? 158, 158, 158তে ভুল আছে, জেড মাইনাস এক্স, ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কি হবে, এম টু দি পাওয়ার জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স, জেড মাইনাস এক্স আর জেড প্লাস এক্স গুণ করলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখেন এখানে বেজ এম, এখানে বেজ এম, এখানে বেজ এম, বেজ সব জায়গায় সমান হলে সবগুলোকে কম্বাইন করে লিখতে পারবো এম টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার কাটা, জেড স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, তাহলে এম টু দি পাওয়ার জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1, সামথিং টু দি পাওয়ার জিরো কত? 1। হ্যাঁ, গণহারে এক উত্তর, সব উত্তর এক, একটু বড় টাইপের কোশ্চেন, সাধারণত উত্তর এক, হ্যাঁ দেখেই বুঝবেন পরীক্ষার হলে। এবার কি বলছে দেখেন, সবাই একটু তাকান, অঙ্কটা ইম্পর্টেন্ট। m প্লাস n ইকুয়াল টু 2 হলে মাইনাস 1 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 2, এটার ভ্যালু কত? এই পুরোটার ভ্যালু চাইছে, বুঝছেন? এই সম্পূর্ণটার ভ্যালু বের করতে বলছে, আর এই ভ্যালুটা বের করতে যায় আমাদেরকে একটা ডাটা দেওয়া আছে m প্লাস n ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, মাইনাস 1 টু দি পাওয়ার m ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 2, এখানে ভিত্তি মাইনাস 1, এখানে ভিত্তি মাইনাস 1, এখানে ভিত্তি মাইনাস 1, সব জায়গায় ভিত্তি সমান, আর যেহেতু গুণ আকারে আছে তাহলে ভিত্তি সমান হলে এই সবগুলোকে দেখেন, এদিকে তাকান, ভিত্তি সমান হলে আমরা কি লিখি, এই সবগুলোকে একটা ভিত্তি লিখি আর এই সব পাওয়ার যোগ করে দিই, অর্থাৎ m প্লাস n প্লাস হচ্ছে 2। ক্লিয়ার? সব জায়গায় ভিত্তি মাইনাস 1, এই m প্লাস n এর ভ্যালু দেওয়া আছে 2, তাই মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস n এর পরিবর্তে দেবো 2 আর হচ্ছে 2, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 4। তাহলে এই মাইনাস সংখ্যার উপর যদি জোর পাওয়ার থাকে তখন এই মাইনাসটা প্লাস হয়ে যায়। কেন প্লাস হয়? কারণ মাইনাস 1 এর উপরে আছে 4, তার মানে এটা 4টা মাইনাস 1 গুণ আছে, এই মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাস, বুঝতে পারছেন? মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু এখানে বিজোড় পাওয়ার থাকলে, যদি মাইনাস 1 এর উপর বিজোড় পাওয়ার থাকতো 3, তাহলে 3টা মাইনাস 1 যখন গুণ করতাম তখন এই দুইটা মাইনাসে প্লাস হতো, কিন্তু একটা থেকে যেত, তাই মাইনাসের অস্তিত্ব থাকতো। তাই মাইনাস সংখ্যার উপর যখন জোর পাওয়ার থাকে তখন ফলাফল পজিটিভ হবে, আর এই 1 এর উপরে পাওয়ার 4 দিলে 1 এর উপরে পাওয়ার যাই দেন ফলাফল 1ই হয়, তাই এই অঙ্কের উত্তর প্লাস 1, এই অঙ্কের উত্তর হচ্ছে প্লাস 1। ওকে, নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখেন নেক্সট প্রশ্নে কি বলছে, নেক্সট প্রশ্ন বলছে যদি a টু দি পাওয়ার m ডট a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m তার উপর আছে n হয়, তবে m ইন্টু n মাইনাস 2 প্লাস n ইন্টু m মাইনাস 2 এর মান কত? সবাই একটু তাকাবেন প্লিজ, এই অংশটার মান বের করতে বলছে। হ্যাঁ, এবং অপশনে কিন্তু m n কিছুই নাই, তার মানে বুঝতেই হবে এখানে এই m n এর কোনো একটা ভ্যালু এখান থেকে বের করে এখানে বসাতে হবে। যেহেতু অপশনে m n নাই, তাহলে এটাকে সিম্পলিফাই করলেও m n থাকবে না লাস্টে, কারণ অপশনে তো নাই। তাহলে m n যদি না থাকতে চাই তাহলে m n এর মান বসাতে হবে। তাহলে m n এর মান কোত্থেকে পাবো? এইখান থেকে নিশ্চয়ই আমরা কিছু একটা বের করতে পারবো। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই জায়গা থেকে m এবং n এর মধ্যে একটা রিলেশন প্রস্তুত করা। এখানে ভিত্তি a, এখানে ভিত্তি a, ভিত্তি সমান হলে এই পাওয়ারে পরে যোগ হয়, তার মানে এই পাশে আমি লিখব a টু দি পাওয়ার m প্লাস n ইজ ইকুয়াল টু কোন একটা বেজের উপর এরকম মাল্টিপল পাওয়ার থাকলে পাওয়ারে পরে গুণ, অর্থাৎ a টু দি পাওয়ার mn।
এই পাশে ভিত্তি এ, এই পাশে ভিত্তি এ, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ m প্লাস এন আর এই এম এন সমান, অর্থাৎ m প্লাস এন ইজ ইকুয়াল টু এম এন। এই হলো এম এন এর মধ্যে এম আর এন এর মধ্যে রিলেশন। এটা থাক, এইভাবে থাক। এইবার আমরা এই অংশটা নিয়ে অ্যানালাইসিস করি, যে মানটা বের করতে বলছে, অর্থাৎ m ইন্টু n মাইনাস টু প্লাস n ইন্টু m মাইনাস টু। এবার গুণ করে দেন, তো গুণ করে দেন। এই m দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে mn মাইনাস টু এম প্লাস, এখানে যদি n দিয়ে গুণ করি তাহলে mn, এই যে n আর m গুণ করলে nm মাইনাস টু এন। ওকে, আচ্ছা, এই যে mn, এই যে mn, এই mn এর ভ্যালু কিন্তু বসানোর একটা কায়দা হয়েছে। এই mn এর পরিবর্তে m প্লাস n বসাবো, তাহলে এই mn এর পরিবর্তে বসাবো m প্লাস n, এটার পরিবর্তে m প্লাস n মাইনাস টু এম প্লাস, এই mn এর পরিবর্তে m প্লাস n মাইনাস টু এন। দেখেন, এই m আর এই m যোগ করলে হবে টু এম, এই n আর এই n যোগ করলে হবে প্লাস টু এন। এখানে আছে মাইনাস টু এম, এখানে আছে মাইনাস টু এম। এই মাইনাস টু এন কাটা, মাইনাস প্লাস টু এম মাইনাস টু এম কাটা, তাহলে উত্তর হচ্ছে জিরো। তাহলে এইখানে কিছুই নাই, এই প্রশ্নের উত্তর হচ্ছে জিরো। এই প্রশ্নের উত্তর জিরো। এতক্ষণ পরে ওয়ান বাদ হয়েছে, এতক্ষণ পরে একটা উত্তর হয়েছে যার উত্তর হচ্ছে জিরো, ওয়ান আসে নাই। হ্যাঁ, তাহলে এটার উত্তর দেখেন জিরো, এটা এক নম্বর অপশন। ওকে, তাহলে 160-এর পরে, আচ্ছা, এই প্রশ্ন আমরা সলভ করবো পরে, আমাদের কিছু কোশ্চেন বাদ রেখে আসছি ওদিকে, আমরা এখন এগুলো সলভ করবো। আমি এই যে 146 থেকে 150 পর্যন্ত যে অঙ্কগুলো করাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এতবার পরীক্ষাতে আসছে, ক্লোজড কেন সরে না কেন, আচ্ছা লক করা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। মানে এই প্রশ্নে এতবার আসছে পরীক্ষায়, যা কল্পনা করার মতো না। এই জন্য বলছি খুবই ইম্পর্টেন্ট। দেখেন, একটু তাকান কি বলছে, এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু জেড, জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু এক্স হলে এ বি সি এর মান কত? কি নির্ণয় করতে বলছে আগে দেখেন, এ বি সি। তার মানে আপনাকে এই যে তিনটা ডেটা দেওয়া আছে, এই তিনটা ডেটাকে যেভাবেই হোক সাজায় গোছায় এ বি সি এক জায়গায় আনতে হবে, যেভাবেই হোক এ বি সি এক জায়গাতে আনতে হবে, যেভাবেই হোক। হ্যাঁ, এই এবিসি কে যদি এক জায়গাতে আনতে চান, আপনি যে কোনো এই তিনটা ডেটার মধ্যে যে কোনো একটা নিয়ে যাত্রা শুরু করবেন। হয় এটা নিয়ে যাত্রা শুরু, নাহলে এটা নিয়ে যাত্রা শুরু, নাহলে এটা নিয়ে যাত্রা শুরু। আমি সবসময় এই লাস্টেরটা নিয়ে যাত্রা শুরু করি। আমি সবসময় লাস্টেরটা নিয়ে যাত্রা শুরু করি, অর্থাৎ জেড টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু এক্স। এইবার এক এক করে কি করবেন জানেন, এই যে এই জেড এর মান আপনি এখন এই যে এখান থেকে দেখেন, জেড এর মান আবার বি টু দি ওয়াই টু দি পাওয়ার বি, এই জেড এর মানটা এখন বসাবেন। মানে সোজা কথায় তিনজনকে মান বসায় বসায় কম্বাইন্ড করে একত্র করতে হবে, তারপরে দেখবেন এই এবিসি চলে আসছে, ব্যাস। তাহলে লাস্টেরটা নিয়ে আমি যাত্রা শুরু করতেছি। এবার এই জেড এর মান কি, ওয়াই টু দি পাওয়ার বি, তাই এই জেড এর পরিবর্তে ওয়াই টু দি পাওয়ার বি বসাবো। জেড, এই যে ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু জেড। তাহলে জেড এর পরিবর্তে বসালাম ওয়াই টু দি পাওয়ার বি। এই ওয়াই টু দি পাওয়ার বি কিন্তু জেড এর পরিবর্তে তার উপরে কিন্তু সি ছিল, মানে এই পুরোটার উপর কিন্তু সি হবে, বুঝছেন? কারণ এই জেড এর শুধু জেড এর মান ওয়াই টু দি পাওয়ার বি, আর সি তো উপরে ছিল, সেটা থাকবে। এখন আমরা কি জানি, মাল্টিপুল পাওয়ার, তাহলে পাওয়ারের পরে গুণ হবে, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার বিসি ইকুয়াল টু এক্স। এইবার এই যে ওয়াই এর মান দেখেন, এই যে ওয়াই এর মান এক্স টু দি পাওয়ারে, এই ওয়াই এর মান এক্স টু দি পাওয়ারে এখন বসাই দিব। তাহলে এক্স টু দি পাওয়ার ইকুয়াল টু ওয়াই, তাই ওয়াই এর পরিবর্তে এক্স টু দি পাওয়ারে বসাবো। তাহলে এই ওয়াই এর পরিবর্তে এক্স টু দি পাওয়ারে, ওয়াই এর পরিবর্তে এক্স টু দি পাওয়ারে, তার উপরে যেহেতু পাওয়ার বিসি ছিল সেটা তো থাকবেই, ইজ ইকুয়াল টু এক্স। ক্লিয়ার? কোন একটা বেজের উপরে এরকম মাল্টিপল পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ বিসি ইজ ইকুয়াল টু এক্স। এইবার আমাকে বের করতে বলছে কিসের মান, এবিসির মান। দেখছেন এবিসি চলে আসছে। এই টাইপের কোশ্চেন আসলে এবিসি কে একত্র করার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবিসি চলে আসছে। এবার দেখেন এই পাশে বেজ এক্স, এই পাশে বেজ এক্স, দুই পাশে বেজ সমান হয়ে গেছে। দুই পাশে বেজ সমান মানে দুই পাশে পাওয়ার সমান, তাহলে এই পাশে পাওয়ার হচ্ছে এবিসি আর এই পাশে পাওয়ার কিছু নেই, মানে ওয়ান। তাহলে এবিসি ইকুয়াল টু ওয়ান, আমাদের ওই এবিসির মানটাই চাইছে, এবিসি ইকুয়াল টু ওয়ান। ক্লিয়ার বিষয়টা? এবিসির ভ্যালু হচ্ছে ওয়ান। আচ্ছা, যে কোনো একটা, আপনারাই আমিও, আচ্ছা আপনিও এইভাবে করেন, যে কোনো একটা নিয়ে যাত্রা শুরু করবেন, তাহলে মান বসায় বসায় এই সবগুলোর মান বসানোর পরে দেখবেন আপনার যা চাইছে সেটা চলে আসছে। নেক্সট, ওই একই কোশ্চেন এক্স ওয়াই জেড দিয়ে না আসে, আসছে এবিসি দিয়ে। দেখেন এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ হলে এক্স ওয়াই জেড এর মান কত? কিসের মান চাইছে?
এক্স ওয়াই জেড। আচ্ছা, তাহলে কি বলছি, যে এই তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ে যাত্রা শুরু করবেন। এই যে সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ। এইবার এই যে সির মান, এই যে সির মান দেখেন, সির মান আছে বি টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি। তাহলে সি এর পরিবর্তে বি টু দি পাওয়ার ওয়াই বসানো যায়, তাই এই সির পরিবর্তে বসাবো বি টু দি পাওয়ার ওয়াই, আর তার উপর তো জেড ছিলই। শোনেন, এই সির পরিবর্তে বি টু দি পাওয়ার ওয়াই, আর পাওয়ার যে জেড ছিল সেটা তো থাকবেই, ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ, এই পাশে যেহেতু এ আছে, তাই এই পাশে বেজ এ আনতে হবে, সেই এ না আসা পর্যন্ত আমরা মান বসাতেই থাকবো। এবার পাওয়ারে পরে গুণ হলে বি টু দি পাওয়ার ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। এই বির মান এখন দেখেন, এই বির মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি, তাহলে বির পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স বসাবো, অর্থাৎ এই বির পরিবর্তে আমরা বসাবো এ টু দি পাওয়ার এক্স, তার উপর আছে ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। এবার পাওয়ারে পরে গুণ হলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। এবার দেখেন, এই পাশে ভিত্তি এ, এই পাশে ভিত্তি এ, দুই পাশে ভিত্তি সমান, তার দুই পাশে পাওয়ার সমান। এই পাশে পাওয়ার এক্স ওয়াই জেড, যে মানটা চাইছে সেটা চলে আসছে দেখেন, আর এই পাশে পাওয়ার কিছু নেই, মানে ওয়ান আছে, অর্থাৎ এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। ক্লিয়ার বিষয়টা? এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে ওয়ান। নেক্সটে কি বলছে দেখেন, সবাই একটু মনোযোগ দিবেন কাইন্ডলি। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু ওয়ান হলে এক্স ওয়াই জেড কত? আমি আবার বলছি, এখান থেকে যাত্রা শুরু করবো আমরা, এখান থেকে যাত্রা শুরু করবো। সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু ওয়ান। এইবার আমরা এই সির মান বসাবো, সির মান বসাই দিই। সির মান আবার বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সির পরিবর্তে আমরা বসাবো বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে সির পরিবর্তে বসালাম বি টু দি পাওয়ার ওয়াই, তার উপর তো জেড ছিল, ইজ ইকুয়াল টু ওয়ান। এই পাওয়ারে পরে গুণ হলে বি টু দি পাওয়ার ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। এইবার এই যে বি, এই যে বি, এই বি এর মান আবার এ টু দি পাওয়ার এক্স, তাই বির পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স বসাবো। তাহলে এই বির পরিবর্তে বসাবো এ টু দি পাওয়ার এক্স, তার উপর আছে ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। পাওয়ারে পরে গুণ হবে, তাই এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। এবার তাকান, চাইছে কিসের মান? এক্স ওয়াই জেড এর মান। এক্স ওয়াই জেড কোথায় আছে? পাওয়ারে আছে। এদিকে তাকান, চাইছে এক্স ওয়াই জেড এর মান, এক্স ওয়াই জেড কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে যে মানটা নির্ণয় করতে বলছে সেটা যেহেতু পাওয়ারে আছে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি এ আছে, আমাকে যেভাবে হোক এই পাশে ভিত্তি এ আনতে হবে। তাহলে এই পাশে ওয়ান থাকা মানে তো যে কোনো ভিত্তি চিন্তা করা, তাই না? তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, এই ওয়ানের পরিবর্তে হচ্ছে এ টু দি পাওয়ার জিরো। এই পাশে ভিত্তি এ, এই পাশে ভিত্তি এ, দুই পাশে ভিত্তি সমান, তার মানে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশের পাওয়ার এক্স ওয়াই জেড আর এই পাশের পাওয়ার জিরো সমান, অর্থাৎ এবার এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে জিরো। ক্লিয়ার? এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে জিরো। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাতে আসছে, এডি পরীক্ষাতে আসছে। ইফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, এডি না, অফিসার জেনারেল মনে হয়, হ্যাঁ অফিসার জেনারেল মেবি। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি অ্যান্ড বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এ হলে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই। কি চাইছে বলেন? দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই। এক্স ওয়াই যেহেতু গুণ আকারে আছে, তার মানে আমাকে যেভাবে হোক এক্স আর ওয়াই কে একত্র করতে হবে। তাহলে কি করবেন? যে কোনো একটা দিয়ে যাত্রা শুরু করবেন, আর এখানে কোনো একটা মান এখান থেকে বসাই দিবেন, ব্যাস। তাহলে এই যে বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ, এই যে বির ভ্যালু দেওয়া আছে দেখেন, বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এই যে বি, এই বির পরিবর্তে আমরা এ টু দি পাওয়ার এক্স বসাবো। তাহলে বির পরিবর্তে বসাবো এ টু দি পাওয়ার এক্স, বির মানে এ টু দি পাওয়ার এক্স, তাহলে বির পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স, তার উপর আছে ওয়াই, তাহলে এখানে ওয়াই থাকবে ইজ ইকুয়াল টু জে। ঠিক আছে, পাওয়ারে পরে গুণ হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এ। দেখেন, নির্ণয় করতে বলছে এক্স ওয়াই, আমার চলে আসছে এক্স ওয়াই। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে এক্স ওয়াই, তো এক্স ওয়াই কোথায় আছে? পাওয়ারে আছে। তারপর দুই পাশে ভিত্তি সমান হতে হবে, এই পাশে ভিত্তি এ, এই পাশে তো ভিত্তি এ সমান আছেই, তার মানে দুই পাশে ভিত্তি সমান হতে হবে, দুই পাশে পাওয়ার সমান। তাহলে এই পাশে পাওয়ার আছে এক্স ওয়াই, আর এই পাশে পাওয়ার কিছু নাই, মানে ওয়ান আছে, অর্থাৎ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে অতএব এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। ক্লিয়ার বিষয়টা? এক্স ওয়াই ভ্যালু হচ্ছে। নেক্সট দেখেন, যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি, এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কিউ এবং এ স্কোয়ার ইকুয়াল টু পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স, তার উপর আছে জেড হয়, তবে এক্স ওয়াই জেড এর মান কত? খেয়াল করেন, মনোযোগ দিন। নির্ণয় করতে বলছে এক্স ওয়াই জেড এর মান, তাহলে আমার টার্গেট হচ্ছে এক্স ওয়াই জেড কে একত্র করতে হবে। এদিকে তাকান, তো এই যে এক্স ওয়াই জেড দেখেন, এক্স ওয়াই জেড এটাকে একত্র করতে হলে এই বেসগুলো সমান হতে হবে, না হলে একত্র হবে না। হ্যাঁ, তাহলে আমার এই বেসগুলো সমান বানায় ফেলতে হবে। ওকে, এই যে পি, এই পির মান আছে দেখেন, এই যে কিউ, এই কিউ এর মান আছে দেখেন, এই পি কিউ এর মান, এই যে পি এর মান, এই যে কিউ এর মান, এগুলো এখানে বসাই দিতে হবে। তাহলে এখানে আছে কি? এই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স, তার উপর আছে হচ্ছে জেড।
এই যে পি, এই পির মান দেখেন, পির মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, তাই এই পির পরিবর্তে বসাবো এ টু দি পাওয়ার এক্স, তার উপরে কিন্তু ওয়াই আছে, ওয়াই থাকবে ইন্টু এই কিউ এর পরিবর্তে এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে কিউ এর পরিবর্তে বসাবো এ টু দি পাওয়ার ওয়াই, তার উপর আছে এক্স, আর এই সবগুলোর উপরে আছে কিন্তু জেড। কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, পাওয়ারে পরে গুণ হয়, অর্থাৎ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই এক্স। আচ্ছা ওয়াই এক্স মানেই তো এক্স ওয়াই, ওয়াই আর এক্স গুণ করা, এক্স আর ওয়াই গুণ করা একই কথা, হ্যাঁ। তার উপর আছে হচ্ছে জেড। এবার তাকান, এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, ভিত্তি সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, অর্থাৎ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তার উপর আছে কিন্তু জেড, হ্যাঁ। তাহলে এই পাশে আছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার টু এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করলে টু এক্স ওয়াই, তার উপর আছে জেড। ওকে, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এই পাওয়ার পর গুণ হবে এ টু দি পাওয়ার টু এক্স ওয়াই জেড। এই পাশে ভিত্তি এ, এই পাশে ভিত্তি এ, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার আছে টু আর এই পাশে পাওয়ার আছে টু এক্স ওয়াই জেড, তাহলে এই টু ইকুয়াল টু টু এক্স ওয়াই জেড, তাহলে অতএব টু ইজ ইকুয়াল টু টু এক্স ওয়াই জেড। উভয় পাশ থেকে দুই কাটা, এই দুই দিয়ে পাশে ভাগ করেন, আমার লাগবে কিসের মান, এক্স ওয়াই জেড এর মান, তাহলে এক্স ওয়াই জেড রেখে দেন আর বাকিগুলো পার করেন, তাহলে এই পাশে আছে দুই, এই দুই এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড। দুইকে দুই দিয়ে কাটলে ওয়ান, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত, এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে ওয়ান, এক্স ওয়াই জেড এর ভ্যালু ওয়ান। ক্লিয়ার বিষয়টা? এক্স ওয়াই জেড এর ভ্যালু ওয়ান, ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপটা থেকে মানে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে, এই যে টাইপটা করালাম, হ্যাঁ। আচ্ছা, তো আজকে নতুন একটা টাইপ আর ধরতে চাচ্ছি না, এই যে এটাই না, এটা তো ধরাবো না, এটা আমরা আগামী ক্লাসে মানে আগামীকাল করব, ঠিক আছে, আগামীকাল এটা সলভ করব। তো আজকের মতো এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আমি আবারও বলছি, আমার উপর কেউ মন খারাপ করেন না, ক্লাসের শুরুতে আমি হয়তো একটু রাগারাগি করছি, রাগারাগি না আসলে, মানে আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ ইফোর্ট দিই, আমি কোনো ফাঁকি দিই না আমার কাজে, আমি কখনোই ফাঁকি দিই না, আমার কাজের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল, আমি কাজে ফাঁকি দেওয়া পছন্দও করি না, আমি নিজে দেইও না, ইভেন আমি কোনো লেইং এক্সকিউজও দিই না, ইভেন আমি যখন যেটা বলি এটা কোনো মিথ্যা কোনো, ধরেন একদিন আমার ক্যামেরায় সমস্যা, আসলেই ক্যামেরায় সমস্যা, মিথ্যা বলছি না, আমি একদিন অসুস্থ, জ্বর হয়েছে, সত্যিই অসুস্থ হয়েছি, আমি মিথ্যাচার পছন্দ করি না, হ্যাঁ। আর এই অসুস্থতা নিয়ে তো মিথ্যাচার মানে নেভার, তো এগুলা যারা করে অভ্যস্ত, হ্যাঁ, তারা হয়তো এটা মনে করতে পারে। তো আমি আপনাকে আবার বলছি, আপনি যেহেতু যদি ক্লাস দেখেন, রেকর্ড ক্লাস দেখার পরে আপনি কাইন্ডলি আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনাকে কোনো রাগারাগি করবো না, কোনো কিছুই বলবো না, আপনি আপনার ভর্তিটা বাতিল করে টাকাটা, পুরো টাকাটাই আপনাকে ব্যাক দিয়ে দেবো, আপনি নিয়েন। শোনেন একটা কথা বলি, এই কোর্সটার ভ্যালু রিয়েলি এই কোর্সটার ভ্যালু 1000 টাকা না, বাট আমি চাইছি যে আমার স্টুডেন্টদের সাথে যেন আমি যেন সবার কাছে পৌঁছাতে পারি, সবাই যেন এই কোর্সটা অ্যাফোর্ড করতে পারে, হ্যাঁ। এটা একটা কোর্স, এটা কিন্তু একটা কোর্স না, এটা একটা সেবা, হ্যাঁ, এটা একটা সেবা। কেউ যদি মনে করে এটা সেবার বাইরে অন্য কিছু, গতানুগতিক কোনো কোর্স না এটা। গতানুগতিক কোর্স হলে আমি 40, 50টা, 60টা ক্লাস দিয়ে আমি বারে কোর্স শেষ করতাম, বারে স্টুডেন্ট ভর্তি নিতাম, আমার লাভও বেশি হতো। কিন্তু আমি এটাকে, এই কোর্সটাকে আমি একটু অন্যভাবে নিছি, আপনাদের কাছে অনুরোধ, হ্যাঁ। আমি অসুখ বিসুখ নিয়ে তো মিথ্যাচার এগুলো আমি পছন্দ করি না, এগুলো কেন বলবো বলেন তো, আমি অসুস্থ না হয়ে কেন বলবো আমি অসুস্থ, ভ্যালিড কোনো কারণ ছাড়া আমি ক্লাস অফ রাখি না, আমি সর্বোচ্চ চেষ্টা করি ক্লাসটা কন্টিনিউ করার, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।